আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 3 এপিসোড 3। কথায় বলে মৃত্যু নাকি ডেকে নিয়ে যায় নিজের কাছে। বিভাসের ক্ষেত্রেও তাই হলো। বিভাস পায়ে হেঁটে পৌঁছে গেল রেসের মাঠে। একদিকে পাওনাদারদের ভয় আর অন্যদিকে প্রচণ্ড নেশা। ভয়কে জয় করে নেশাকেই ধরে নিল বিভাস। নেশায় বিভাসকে শেষ করে দিল। ওখানে পৌঁছনোর সাথে সাথে বিভাসকে দেখে প্রত্যেকেই রাগে ফুঁসে ওঠে। কিছুক্ষণের মধ্যেই বিভাসকে কেন্দ্র করে বেশ একটা বড় গণ্ডগোল দেখা দিল। সেই গণ্ডগোলের মাঝেই বিভাসকে কে বা কারা প্রচণ্ড মার মেরে ওখানেই ফেলে রাখে। এলো পাথাড়ি মারের চোটে বিভাস ওখানেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। রক্তাক্ত বিভাসকে অজ্ঞান হতে দেখে সবাই চম্পট দেয়। বিভাস মাটিতে পড়ে থাকে। নড়াচড়া বন্ধ হয়ে গেছে। কিল, চড়, লাথি, ঘুষি কম তো পড়েনি শরীরে। যে যেখানে পেরেছে মেরেছে। এমনিতেই না খাওয়া শরীর, দুর্বল। অতিরিক্ত মারে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। জামা কাপড় ছিঁড়ে যায়। পায়ের চটির কোনো হদিশ নেই। শরীরের হাড়গোড় কটা যে ভেঙেছে কে জানে। বিভাসকে এইভাবে মারছে দেখে ওখানকার রক্ষী পুলিশে খবর দেয়। উন্মত্ত জনতা সাংঘাতিক হিংস্র হয়। ওদের প্রচণ্ড রাগ বিভাসের ওপর ছিল, তা মারের ধরন দেখেই বোঝা যাচ্ছিল। কেউ থামাতে সাহস পাচ্ছিল না। পুলিশকে সবাই ভয় পায়। তাই পুলিশ আসার আগেই যারা মারছিল তাদের কাউকে তখন পাওয়া যায় না। যারা মার খাওয়া দেখছিল সেই সব দর্শকরাও পুলিশকে দেখে আস্তে আস্তে সরে পড়ে। পুলিশ এসে যখন বিভাসকে উদ্ধার করে ততক্ষণে বিভাসের শ্বাস বন্ধ হয়ে গেছে। ওখানে কেউই বলতে পারল না বিভাসের পরিচয় কি। রেসের মাঠে যখন এসেছে জুয়ারি ছাড়া আর কোনো পরিচয় নেই। তাছাড়া পুলিশের কাছে কেউই নিজের পরিচয় দিতে চায় না। রক্তাক্ত মৃত বিভাসকে কাপড়ে মুড়ে বেওয়ারিশ লাশ হিসেবে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। বিভাসের শরীরের স্থান হয় মর্গে। বিভাস যদি জানত আজই ওর শেষ দিন, তাহলে এখানে কখনোই আসতো না। অন্যান্য বেওয়ারিশ লাশের সাথে বিভাসের শরীরটাও যোগ হলো। অথচ বিভাসের নাম ধাম সব আছে। কখন কার কপালে কিভাবে যে মৃত্যু আসে কেউ বলতে পারে না। অনেক রাত হয়েছে। বিভাস ফেরেনি। মুখপুরি নিজের খাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছে। একা বসে বইপত্র ঘাঁটছিল। আগামীকাল রেজাল্ট বেরোবে, কলেজে যেতে হবে। পরীক্ষাটা ঠিক মনের মতো না হলেও খারাপ হয়নি। এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হবে। পড়ার জগৎটা আরও বেড়ে যাবে। এই কদিন পড়া হচ্ছিল না বলে মুখপুরির খুবই খারাপ লাগছিল। যদিও বাবার মৃত্যুটা খুব দুঃখজনক, বাবার সাথে কাটানো শেষ মুহূর্তগুলো খুব মনে পড়ে। বাবার স্বপ্ন দেখেছে বেশ কয়েকদিন। বাবা যেন কি বলতে চাইছেন আর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এটাই বারবার দেখেছে স্বপ্নে মুখপুরি। বাবা, তোমার কি কিছু খেতে ইচ্ছে করে? না রে আলো, আমি তো এখন তোদের মতো খাই না। আমি এখন অন্য মুখ দিয়ে খাই। তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর হ্যাঁ, তোর রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। বাবা, 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 বাবা। মুখপুরি স্বপ্নেই কেঁদে ফেলে। বাবার স্নেহ ভালোবাসা বলতে ওই কয়েক ঘন্টা মাত্র। আচ্ছা, বাবা তো খুশিতেই মারা গেছেন, তাহলে মা সেদিন কেন বলল যে মুখপুরি রান্না করে না খাওয়ালে আরো বেশি দিন বাঁচতেন? প্রেয়শ্রীর সময় হয়ে এসেছে। এতগুলো মাস একভাবে থাকতে থাকতে কেমন যেন হাঁপ ধরে যায়।
প্রিয়শ্রীকে এতটাই সাবধানে থাকতে হচ্ছে যে পায়খানা করতে গেলেও কোনো রকম চাপ দেওয়া চলতো না। পায়খানা নরম থাকার জন্য সেই রকম খাবার তাকে দেওয়া হতো। প্রিয়শ্রী হাসপাতালের বিছানায় শুয়ে শুনেছে শ্বশুরমশাইয়ের মারা যাওয়ার খবর। সুহাসিনীর মেয়ে হয়েছে সেটাও শুনেছে। আবার প্রিয়শ্রীর যেন ছেলে হয় এই কথাও শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছে। শাশুড়ি মা বড় আশা করে আছেন বংশের একটা বাতির জন্য। যদি না হয় তাহলে কি হবে? ডাক্তারবাবু বলে দিয়েছেন কোনো রকম মানসিক চাপ যেন না দেওয়া হয়। প্রেয়শ্রীর এখন শুধু এটাই চিন্তা, যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে কি হবে। প্রেয়শ্রীর প্রতিদিনের রিপোর্ট ওই বিদেশি ডাক্তারের কাছে যায়। 40 সপ্তাহ হতে চলেছে। ডাক্তারবাবু আসছে প্লেনে করে, উনি নিজেই প্রসব করাবেন। দিনক্ষণও ঠিক হয়ে গেছে। প্রেয়শ্রীকে চিন্তা করতে মানা করেছে। কোনো রকম উদ্বেগ যেন না থাকে, মন খুশিতে ভরে রাখার কথা বলা হয়েছে। বাচ্চাটা কতবার পেটের ভেতর নড়াচড়া করছে সব কিছু খেয়াল রাখতে হয়। বিশু প্রতিদিন এসে প্রেয়শ্রীর সাথে কথা বলে গেছে। এমনকি বাবার মৃত্যুতেও সেই আশা বন্ধ হয়নি। সবাই মানা করেছিল, কিন্তু বিশু শোনেনি। মাঝে মাঝে মুখপুরীর কথা মনে পড়ে। ওর কথা কিন্তু কেউ কিচ্ছু বলে না। শুধু শঙ্কর যখন আসে তখন একটু জিজ্ঞাসা করতে পারে। শঙ্কর জানিয়েছে মুখপুরী ওর বন্ধুকে বিয়ে করেছে। মুখপুরী বিএসসি পরীক্ষা দিয়েছে। জয়া ভালো আছে। সুহাসিনীও আর আগের মতো নেই, খুব শান্ত হয়ে গেছে। মেয়েকে খুব ভালোবাসে। সবার কথা এই শুয়ে থেকে পেয়ে যায় সে। মা এসেছিলেন অনেক দিন পর। বৌদির দুটো মেয়ে হয়েছে বলে মন খারাপ ছিল। সব মায়েরা ছেলে চায় কেন? নিজে মেয়ে হয়ে মেয়ের প্রতি এত বিদ্বেষ থাকবে কেন, সেটা প্রেয়শ্রী বুঝতে পারে না। ছেলে হোক বা মেয়ে হোক, জন্ম দিতে যে সমান কষ্ট। তারপরেও ছেলে নিয়ে সবাই মাতামাতি করে। এই যে মুখপুরী, ও কি ছেলের থেকে কোনো অংশে কম আছে নাকি? যেমন পড়াশোনায় তেমন কাজে কর্মে। মুখপুরীর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে হয়। ডাক্তারবাবু কি মনে করে আগেই চলে এসেছেন। প্রেয়শ্রীকে লেবার রুমে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে। দুই বাড়ি থেকেই লোকজন চলে এসেছে। সবাই খুবই চিন্তিত। প্রেয়শ্রী যেন বাচ্চা সমেত সুস্থ থাকে। ডাক্তারবাবু প্রেয়শ্রীর সঙ্গে ইংরেজিতে বেশ কয়েকটা কথা বলেন। প্রেয়শ্রী বেশ সুন্দরভাবে জবাব দেয়। প্রেয়শ্রীকে প্রার্থনা করতে বলেন। প্রেয়শ্রী প্রার্থনা করতে করতে কখন জ্ঞান হারিয়ে ফেলে জানে না। ডাক্তারবাবু দক্ষতার সঙ্গে খুব সাবধানে অপারেশন করে বাচ্চাকে আলতোভাবে বের করে নিয়ে এলেন। বাচ্চাটা বেরিয়েই আড়মোড়া ভেঙে জানান দেয় অনেক দিন একভাবে থেকেছে, আর নয়। চিৎকারে সারা ঘর ভরিয়ে তোলে। খুব সুন্দর দেখতে একটা মেয়ে হয়েছে প্রেয়শ্রীর। বাইরে এসে নার্স খবর দিয়ে যায় মেয়ে হয়েছে। বিশু খবর নেয় প্রেয়শ্রী ঠিক আছে কিনা। বিশুর সুস্থ সন্তান হলেই হলো। মনোরমা দেবীর কিন্তু মনটা খারাপ হয়ে যায়। অনিমা দেবী খুব খুশি মেয়ে ভালো আছে জেনে। এখন তিনি বুঝতে পারলেন যে সুস্থ সন্তান হওয়াটাই আসল। ছেলে না মেয়ে হলো সেটা বড় কথা নয়। অনিমা দেবী এগিয়ে আসেন মনোরমা দেবীর কাছে। আপনার মেয়ে আর নাতনিরা ভালোই আছে জেনে আপনার যেমন ভালো লেগেছিল, আমিও আজ খুব খুশি হয়েছি আমার মেয়ে আর নাতনি ভালো আছে জেনে। মনোরমা দেবী এইবার বুঝতে পারলেন উনি কি ভুলটাই না করতে যাচ্ছিলেন। সন্তান সুস্থ হওয়াটাই আসল। এত কষ্ট করে এই কয় মাস একভাবে শুয়ে থেকে বৌমা যে সুস্থ সন্তানের জন্ম দিয়েছে, এটাই সব থেকে বড় কথা। ডাক্তার যেভাবে ভয় দেখিয়েছিলেন তাতে সবাই ভয় পেয়ে গিয়েছিল। এতদিনের কষ্ট অবশেষে সফল হলো। এখন ভালোয় ভালোয় বাড়িতে ফিরতে পারলে নিশ্চিন্তে থাকা যাবে। বাচ্চাটা এত সুন্দর দেখতে হয়েছে যে সবাই একবার করে দেখে যাচ্ছে। মনে হচ্ছে এ যেন কোনো মেমের বাচ্চা। মাথার চুল সোনালি, টুকটুকে ফর্সা, গোলাপি ঠোঁট, চোখের রং এখনো ঠিক করে বোঝা যাচ্ছে না। মনে হয় যেন ভুল করে কোনো পরী প্রেয়শ্রীর কোলে চলে এসেছে। সকালে বন্ধু দিদার বাড়ি থেকে আনা বিভাসের খাবারটা গরম করে খেয়ে মুখপুরী কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বিভাসের আসার কোনো ঠিক নেই। খাবার নষ্ট করে কোনো লাভ নেই।
বিএসসির রেজাল্ট খুব ভালো হয়েছে। মুখপুরি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অধ্যাপক অধ্যাপিকারা থেকে শুরু করে সহপাঠীরা অভিনন্দন জানিয়ে যাচ্ছে। মুখপুরির পরিশ্রম সার্থক হয়েছে। প্রিন্সিপাল নিজে এসে অভিনন্দন জানালেন এবং বাড়ি ফেরার আগে একবার দেখা করে যেতে বলেন। মুখপুরি আনন্দের জোয়ারে ভেসে গেল। হঠাৎ মুখপুরি তাকিয়ে দেখল ক্লাসের বাইরে মিঠুন দাঁড়িয়ে আছে। মুখপুরি কাছে এসে জিজ্ঞাসা করে, কিরে, তুই এখানে? হ্যাঁ এলাম, তোর রেজাল্ট দেখতে এলাম। অভিনন্দন, এমএসসিতে ভর্তি হয়ে যাস, দেরি করিস না। আর হ্যাঁ, বাড়িতে ঠাকুমার কাছে যাবি। যাবই তো, বন্ধু দিদাই যে আমার সব। আর আমি? কিছু বললি? হ্যাঁ, না তো। মনে হলো যেন বিড়বিড় করে কি একটা বললি তুই। না, আমি বললাম যে পড়া ছাড়বি না কিন্তু। হ্যাঁ না না, পড়তে আমার বেশ ভালোই লাগে। বাড়ি ফিরবি তো? হ্যাঁ। তাহলে চল। এই দাঁড়া, প্রিন্সিপাল যাওয়ার আগে দেখা করতে বলেছেন। ও ঠিক আছে, চল। ওরা দুজনে প্রিন্সিপালের ঘরের সামনে এসে হাজির হলো। মুখপুরি অনুমতি নিয়ে ঢুকলো। স্যার ওকে আবার অভিনন্দন জানালেন এবং সাথে সাথে এও বললেন একটা নির্দিষ্ট দিনে আসতে, কারণ ওই দিন মুখপুরিকে সংবর্ধনা দেওয়া হবে। বিশেষ উজ্জ্বল নক্ষত্র হিসেবে কলেজের পক্ষ থেকে একটা বিশেষ শংসাপত্র দেওয়া হবে মুখপুরিকে, যা এর আগে কোনো মেয়ে পায়নি। বাইরে থেকে দাঁড়িয়ে মিঠুন সব কিছুই শুনছিল। গর্বে যেন বুকটা ভরে উঠল। মুখপুরিকে নিয়ে মিঠুনের অনেক আশা। মুখপুরি অনেক দূর এগোবে। মুখপুরিকে যদি ঠিকমতো প্রয়োজন মিটিয়ে সবকিছু দেওয়া যায়, তাহলে মুখপুরি দেশের নাম উজ্জ্বল করবে। কলেজ থেকে ওরা দুজন সোজা মিঠুনের বাড়িতে হাজির হলো। বন্ধু দিদা সব শুনে উচ্ছ্বসিত। মুখপুরিকে জড়িয়ে ধরে কত আশীর্বাদ করলেন। বন্ধু দিদার বুকের মধ্যে মুখ গুঁজে মুখপুরির শুধু একটা কথাই মনে পড়ল, কুন্তী মায়ের কথা। কুন্তী মা না থাকলে মুখপুরির এত সব কিছু হতোই না। মুখপুরির কান্না দেখে বন্ধু দিদা বলে উঠলেন, আলো মা, নিশ্চয়ই কুন্তীর কথা ভাবছ, তাই না? মুখপুরি কথা না বলে মাথাটা শুধু ওপর নিচ করে। মিঠুন বাড়িতে এসেই ছোটে মিষ্টির দোকানে। মুখপুরির পছন্দ মতো সব কটা মিষ্টি নিয়ে আসে। ছোটবেলা থেকে দেখছে মিঠুন, তাই জানে যে মুখপুরি কোন মিষ্টিগুলো বেশি ভালোবাসে। বন্ধু দিদা ততক্ষণে বসে গল্প করেন। সামনে বসে মুখপুরিকে পেট ভরে খাইয়ে একটা নতুন শাড়িসহ বেশ কিছু খাবার ফেরার সময় আজকেও দিয়ে দিলেন। রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে মুখপুরিকে মিঠুন বলে, সাবধানে যাস। আর হ্যাঁ, সংবর্ধনায় অবশ্যই যাবি। তুই থাকবি তো? হ্যাঁ আমি থাকবো, তোর তো সব কিছুতেই আমি থাকবো। মুখপুরি একটা সুন্দর হাসি দেয়। আজ মিঠুনের আশাটা যেন আশাই করতে পারেনি মুখপুরি। মন থেকে কি যে ভালো লেগেছিল মিঠুনকে দেখে, তা বলার নয়। অন্তত একজন ওর সাথে ওর সাফল্যে ছিল। মনটা ভীষণ খুশি ছিল যতক্ষণ মিঠুন সাথে ছিল। রিকশা চলতে শুরু করে। মুখপুরির মুখের হাসিও সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। কি জানি বাড়িতে আদৌ ফিরেছে কিনা বিভাস। কোথায় রাত কাটালো কে জানে। পাওনাদারদের ভয় কোথায় লুকিয়ে আছে তাই বা কে জানে। একবারও ভাবে না বউটা কি খাবে। শুধুমাত্র বড় লোকের মেয়ে বলে বিয়ে করেছে, পায়ের ওপর পা তুলে বসে খাবে বলে। এটা কোনো কথা হলো? মুখপুরিও চিনতে পারিনি এমন ধোঁকাবাজ জুয়ারিকে। কি করেই বা বুঝবে? ভালো করে তো কথাই বলেনি কোনোদিন। শুধু বাড়িতে আসতো যেত, এইটুকুই দেখেছে। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মুখপুরির মুখ হাত পা ধুয়ে শাড়ি ছেড়ে অন্য আরেকটা কাপড় পরে নেয়। সন্ধ্যা দিয়ে রান্নাঘরে খাবার গুছিয়ে রাখে। নিজের রেজাল্টে খুব খুশি মুখপুরি। ইচ্ছে আছে এমএসসি করে তারপর পিএইচডি করবে। গতকাল বিভাস ফেরেনি, আজকেও ফিরবে না। কতক্ষণ গেটে তালা না দিয়ে রাখা যায়? মুখপুরি এক সময় উঠে বাধ্য হয়ে গেটে তালা দিয়ে দেয়। বিভাসের কোনো বন্ধু বান্ধবকে মুখপুরি চেনে না। একমাত্র ছোড়দা ছিল ওর বন্ধু, কিন্তু এখন তো ছোড়দা ছাড়াও আরও বন্ধু আছে যাদের কথা বিভাস কোনোদিন বলেইনি।
কে দেবে বিভাসের খোঁজ, আর কার কাছেই বা যাবে খোঁজ নিতে? মুখপুরি ঘুমিয়ে পড়ে। খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল মুখপুরীর। ঘুম ভাঙতেই স্বপ্নটা ভুলে গেল, কিন্তু একটা অস্বস্তি থেকে গেছে শরীরে। মনটা কেমন যেন তিতো হয়ে রয়েছে। কি যে দেখলো কিছুতেই মনে পড়ছে না। গেটের বাইরে কয়েকজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মুখপুরি ভাবল বিভাস এসে ডাকাডাকিতেই বোধহয় লোক জমে গেছে। এমন ঘুমিয়েছে কিছুই টের পায়নি। মুখপুরি তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে কাপড়টা ঠিক করে দরজা খোলে। দরজা খুলে বেরিয়ে আসতে গেট পর্যন্ত মুখপুরি যাওয়ার আগেই সব বলে ওঠে, এই লোকটাকে চেনেন বৌদি? পাড়ার কতকগুলো মুখ চেনা ছেলে মুখপুরিকে এই কথা জিজ্ঞাসা করে। মুখপুরি লোকটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ চিনি। না, ইনি বলছেন যে বিভাসদার শরীরটা নাকি পুলিশের কাছে আছে। মুখপুরির মনে হলো মাথাটায় কেমন অনেক ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। ঠিক শুনতে পেয়েছে তো? তাই আর একবার কথাটা শোনার জন্য ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। মুখপুরিকে পাড়ার ওই ছেলেটা বলে চলে, এই লোকটা না সকালবেলা এসে আপনাদের গেট ধরে উঁকি ঝুঁকি মারছিল, তাই আমরা দেখতে পেয়ে চেপে ধরাতে এইসব উল্টোপাল্টা কথা বলছে। বৌদি, আপনি আবার বিভাসদাকে ডাকুন তো। ও তো গত দুদিন ধরে বাড়ি ফেরেনি। হ্যাঁ? তারপর লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন বিভাস কোথায় আছে? আগে হ্যাঁ জানি, পুলিশ লাশটাকে তুলে নিয়ে যায়, বেওয়ারিশ লাশ হিসেবে নিয়ে যায়, কারণ কেউ পুলিশের ঝামেলা চায় না। কি হয়েছিল ওর? বারবার পুলিশের নাম নিচ্ছেন কেন? আপনার স্বামীর শরীরটা পুলিশ মর্গে রেখেছে। কি সব আজে বাজে কথা বলছেন? ও মর্গে যাবে কেন? আসলে আপনার স্বামীকে পিটিয়ে ওরা মেরে ফেলেছে। মুখপুরীর মনে হলো গায়ে কারেন্ট লাগলো। কি বলছেন ওই ভদ্রলোক? এমন আবার হয় নাকি? সকাল সকাল এইসব কি শুনছে? দেখুন, আপনার বিশ্বাস না হয় পুলিশ স্টেশনে যান। আমাকে এই খবরটা আপনার কানে দেওয়ার দায়িত্ব দিয়েছিল। আমার কাজ শেষ, আমি চললাম এবারে। পাড়ার ওই ছেলেটা বলে উঠল, ওই যে চললাম বললেই তো যাওয়া যায় না। আপনি আমাদের সাথে যাবেন ওই পুলিশ স্টেশনে। যদি মিথ্যে হয় না, গণধোলাই দেওয়া হবে। বৌদি, বৌদি আপনি তৈরি হয়ে আসুন তো। মুখপুরীর চমক ভাঙে। মুখপুরী তৈরি হবে কি? ওর গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, গা গোলাচ্ছে, মাথাটা কেমন যেন করছে, শরীর অবশ হয়ে আসছে। মুখপুরী গেটের কাছে পড়ে যায়। তখন তাড়াতাড়ি পাশের বাড়ির কাকিমা এসে মুখপুরীকে নিয়ে ধরাধরি করে পালঙ্কে শুয়ে দেয়। চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হয়। পাড়ার কয়েকজন ছেলে চলে যায় বিভাসের সত্যতা জানতে। এদিকে মুখপুরীকে ঘিরে কান্নাকাটির রোল পড়ে যায়। মুখপুরী স্তব্ধ হয়ে বসে থাকে। এবার কি হবে? বাবা চলে গেলেন, বিভাস চলে গেল। যদিও এখনো সঠিক খবর পাওয়া যায়নি, তবে কথাটা মোটেও মিথ্যে হতে পারে না, এটা মুখপুরী ভালোই বুঝতে পেরেছে। যে মানুষটা পাওনাদারদের ভয় লুকিয়ে বেড়ায়, লোককে ঠকিয়েছে, জুয়ারি, তার উপর তো মানুষের রাগ থাকবেই। ভগবান ক্ষীণ আশ্রয়টুকু পর্যন্ত কেড়ে নিলেন। রোজ রোজ মানসিকভাবে মৃত হওয়ার থেকে ভগবান একেবারে কেড়ে নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত থেকে বাঁচিয়ে দিয়েছেন। মুখপুরীর কিছু খেতে ইচ্ছে করছে না। প্রতিবেশীরা চেষ্টা করল যদি কিছু মুখে দেয় মুখপুরী। পাড়ার ছেলেরা সেই পুলিশ স্টেশনে যায়। সেই ভদ্রলোককে মর্গের সামনে দাঁড় করিয়ে রেখে ছেলেরা মর্গে ঢুকে বিভাসের শরীরটা দেখে আসে। যদিও জামা কাপড় ছেঁড়া, হাড়গোড় ভাঙা, মুখে কালশিটে দাগ পড়া বিভাসকে চট করে চেনা যায় না, তবু এতদিনে চেনা শরীর বুঝতে ওদের অসুবিধে হয় না। পুলিশ পাড়ার ছেলেদের কথায় বিভাসের মৃতদেহ ছাড়তে রাজি হয় না। পুলিশের কথা হলো বিভাসের আপনজন কাউকে আসতে হবে, তবেই তারা বিভাসের মৃতদেহটা ওদের হাতে দেবে। তাই বাধ্য হয়ে ওরা ফিরে আসে। ভদ্রলোককে আর গণধোলাই দেওয়া হয় না, তাকে ওরা ছেড়ে দেয়, কারণ ভদ্রলোক সত্যি কথাই বলেছেন। বাড়িতে ফিরে ছেলেরা এই কথা জানালে মুখপুরী যেতে রাজি হয় না। এইসবও দেখতে পারবে না, কিন্তু কঠিন বাস্তব তো মেনে নিতেই হবে।
তাই জোর করে রাজি করিয়ে ওদের সাথে যেতে বাধ্য হয় মুখপুরী। মুখপুরীকে গাড়িতে করে নিয়ে যায় ওরা। এরপর যন্ত্রের মতো মুখপুরী যায় মর্গে। সেখানে চাদর খুলে বিভাসের রক্তাক্ত মৃতদেহটা দেখানো হলে মুখপুরী দেখে অবাক হয়ে যায়, মানুষ এতটা নৃশংস হয় কি করে? একটা মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে টাকার জন্য। মুখপুরী বিভাসের ওই বিভৎস মৃতদেহটা দেখে ওখানেই মাথা ঘুরে পড়ে যায়। চোখে মুখে জল ছিটিয়ে মুখপুরীর জ্ঞান ফিরিয়ে আনা হয়। পুলিশ বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও মুখপুরী কারুর নাম বলতে পারে না। কার নামে বা বলবে? কাউকে যে চেনে না, আর চিনলেই বা কি হবে? মানুষটাকেই তো ওরা মেরে ফেলেছে, সে তো আর বেঁচে ফিরে আসতে পারবে না। পুলিশের কাছ থেকে মৃতদেহটা ছাড়িয়ে নিয়ে সমস্ত কাগজপত্রে সই সাবুত করে পাড়ার ছেলেরাই বিভাসের মৃতদেহটাকে শ্মশানে নিয়ে যেতে সাহায্য করে। ক্লান্ত বিধ্বস্ত মুখপুরী সন্ধ্যায় বাড়ি ফেরে। মাথাটা আর কাজ করছে না। বাড়িতে এসে দেখে আরেক কাণ্ড। বিভাসের আত্মীয়রা এসে হাজির হয়েছে। মুখপুরী ওদের কোনোদিন দেখেইনি। বিভাস ওদের কাছ থেকেও নাকি টাকা নিয়েছে। এই টাকা ধার নেবার কথা শুনতে শুনতে মুখপুরী ক্লান্ত। এমনিতেই সারা দিনের ধকলে পুরো শরীর ক্লান্ত। আবার বাড়ি ফিরেই আর এক কাহিনী শুরু হয়েছে। বিভাস মারা গেছে, সেই সহানুভূতিটুকু নেই। বিভাসের বউয়ের কাছ থেকে পাওনা আদায় করতে এসেছে। মুখপুরী কোথা থেকে দেবে এত টাকা? প্রতিবেশীরা বিভাসের চরিত্র জানতে পেরে সবাই ঘৃণায় সরে গেছে। ছেলেগুলো সারা দিন ছিল, আর কতক্ষণই বা ওরা থাকবে? যে যার বাড়িতে চলে গেল। মুখপুরীর কাঁদতে ইচ্ছে করছে না, বরং বিরক্ত লাগছে বিভাসের এই কাজের জন্যে। অসহ্য লাগছে সমস্ত লোকজনকে। এই মিথ্যাচার, ধোঁকা দেওয়া, এইগুলো মুখপুরীর একদম পছন্দ নয়। এখান থেকে পালিয়ে যেতে চাইছে ওর মন। ঘরে টাকা পয়সা কিছুই নেই। বিভাসের আত্মীয়রা ওখানে কদিন থেকে শ্রাদ্ধ পর্যন্ত সমস্ত খরচ করল। মুখপুরীকে যা বলা হলো তাই শুনল। অস্বাভাবিক মৃত্যু বলে প্রায়শ্চিত্তের ব্যবস্থাও ওরা করল। যতটুকু না করলে নয় ততটুকুই করল। মুখপুরী বুঝতে পারছিল না ওরা এত করছে কেন। বিভাস তো ওদের ক্ষতিই করেছে, তবে বিভাসকে নিয়ে কেউ ভালো কিছু বলল না। প্রত্যেকেই ঘৃণা করে। ব্রাহ্মণ ডেকে সব কাজ করা হয়ে গেল। মুখপুরী মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে, আবার মুখেও বলে। কিন্তু মুখপুরীকে কেউ আপন ভাবে না। মুখপুরী চুপচাপ থাকে। এরপর কিভাবে চলবে কে জানে। ওনারা ছিলেন বলেই এই কটা দিন যা হোক কিছু পেটে পড়েছে, কিন্তু কাজ তো শেষ হয়েছে। এইবার কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। বাড়িতে শুধু মুখপুরী আর ওর শ্বশুর বাড়ির লোকজন। এই কদিন বিভাসের এক কাকা, কাকিমা আর মামা মিলে সব আয়োজন খরচাপাতি করেছেন। মুখপুরীর সাথেও ভালো ব্যবহার করেছেন। মুখপুরী খেয়াল করেছে ওকে আলাদা রেখেই ওরা তিনজন মিলে খুব নিচু স্বরে কথা বলতো। মুখপুরী ভাবত ওকে ওরা একা খানিকটা সময় কাটাতে দিতে চায়, তাই তেমন কথাবার্তা বলতো না। মুখপুরী বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকত। রান্নাবান্না সবকিছু ওই কাকিমা সামলাচ্ছেন। যেদিন সব কাজ শেষ হলো সেদিন সন্ধ্যাবেলায় বিভাসের কাকা কয়েকটা সাদা কাগজে মুখপুরীকে সই করতে বললেন। কিসের সই করতে হবে কাকাবাবু? বিভাসের যদি কিছু থেকে থাকে তোমাকেই তো দেখতে হবে, তাই এই ব্যাপারে সই করতে হবে। ও আচ্ছা, বেশ, দিন, করে দিচ্ছি। এই নাও, এই নাও। মুখপুরী আর কোনো প্রশ্ন না করে সই করে দেয়। সই করা হয়ে গেলে কাকিমা একটা ব্যাগ মুখপুরীর হাতে ধরিয়ে দেন। এই ব্যাগ দিয়ে আমি কি করব কাকিমা? এখানে তোমার সব ঠিক আছে কিনা মিলিয়ে নাও। আমার কাপড় ব্যাগে থাকবে কেন? আমি দেরাজ থেকে সব বার করে দিয়েছি তাই। কিন্তু কেন? বিভাসের মামা বলে ওঠেন, তোমার যা কাজ সব তো শেষ হয়েছে, এবার তুমি আসতে পারো। আসতে পারো মানে? মানে এখান থেকে কেটে পড়ো, যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও। কিন্তু কেন? কারণ তোমার এখানে থাকার প্রয়োজন শেষ হয়েছে। আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? ঠিকই বলেছ, তাড়িয়েই দিচ্ছি। হ্যাঁ। মুখপুরীর চোখে জল আসে। এইসব কি শুনছে ও? ওনারা তাড়িয়ে দিচ্ছেন?
এই ভর সন্ধ্যায় মুখপুরীকে বাড়ি থেকে বার করে দিচ্ছেন। কাকা বললেন, এখন একদম চুপচাপ এখান থেকে চলে যাও, এই বাড়ি বিক্রি করে দেব আমরা। বাড়ি কেন বিক্রি করবেন? কারণ বিভাসের কাছ থেকে আমরা অনেক টাকা পাই, তাই এই বাড়ি বিক্রি করে আমাদের ভাগ আমরা বুঝে নেব। তাহলে আমি কোথায় থাকবো? ওই যে বললাম, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। বিভাসের আমি বিবাহিতা স্ত্রী, এভাবে আমাকে আপনারা কখনোই তাড়িয়ে দিতে পারেন না। ভুল করছো, স্ত্রী ছিলে, এখন নও। তুমি আমাদের নামে সবকিছু লিখে দিয়েছো। কখনোই লিখে দিইনি। কথাটা বলেই মনে পড়ে, একটু আগেই তো কতগুলো কাগজে মুখপুরি সই করেছে। তাহলে কি ওই কাগজেই লেখা ছিল? কিন্তু কাগজগুলো তো সাদা কাগজ ছিল, তার মানে ওনারা সেই কাগজে এইসব লিখে নেবে যে মুখপুরি সব ওনাদেরকে দিয়ে দিয়েছে। এইভাবে মুখপুরির সাথে সবাই অভিনয় করলো। বিভাসের ঋণ তো তোমাকেই মেটাতে হবে, তাই না? তুমি যা করতে পেরেছো করেছো। আমাকে এইভাবে রাস্তায় বসিয়ে দিলেন আপনারা। আমরা বসাইনি, তুমি আগে থেকেই বসেছিলে। তোমার আর কিছু নেবার থাকলে নিতে পারো। মুখপুরি বুঝে উঠতে পারছে না এগুলো কি হচ্ছে। মুখপুরির মনের জোরটাই হারিয়ে গেছে। কি বলবে, কিভাবে প্রতিবাদ করবে, সেই ভাষাটুকু পর্যন্ত খুঁজে পাচ্ছে না। এত সহজে একটা মানুষকে ঘর থেকে বার করে দেওয়া যায়? মুখপুরি এবার কান্নায় ভেঙে পড়ে। বিভাসের মৃত্যুটাও এতটা আঘাত দেয়নি যতটা ওর কাকা মামা দিচ্ছেন। এই সন্ধ্যা বেলায় কাউকে দেখতে পাচ্ছে না। আশেপাশের প্রতিবেশীরা, বিভাসের আত্মীয়রা এসেছেন বলে মুখপুরির প্রতি তার আর খেয়াল রাখেনি। বলছি, আমাকে কিছুদিন সময় দিন আপনারা। আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেব। আমরা অনেক অপেক্ষা করেছি, এত ধৈর্য আর রাখা যায় না, বুঝেছো? এতদিন ধৈর্য ধরে এসেছি, আর কয়েকটা দিন আপনারা একটু ধৈর্য ধরুন। শোনো, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। তুমি এখনই এই বাড়ি থেকে বেরো। আপনারা কি মানুষ? এইভাবে অসহায় অবস্থায় তাড়িয়ে দিচ্ছেন। অনেক সময় নষ্ট করেছো, আর কিছু নেওয়ার থাকলে নিয়ে যাও, দরজা বন্ধ করব। মুখপুরি কাঁদতে কাঁদতে ওর বাকি জিনিস গোছাতে থাকে। বই, খাতা, প্রাইজ, এগুলো তো সবই মুখপুরির জিনিস। মুখপুরি চোখের জল ফেলে আর গোছায়। ওরা তিনজন দাঁড়িয়ে দেখে। এই কদিনেই ওনাদের দেখা হয়ে গেছে এই বাড়িতে কোনো দামি জিনিস নেই। কি করে যে এদের সংসার চলতো ভগবান জানেন। বিভাস নিজের খাবার জোটাতে পারতো না, আবার বিয়ে করেছে। কাকা মামা এটা ভালো বুঝেছেন মুখপুরি বেশ শিক্ষিত, প্রাইজগুলো তার প্রমাণ। মেয়েটা ভালো বলে সহজেই সই করে দিয়েছে, তাই কোনো ঝগড়া বিবাদ ছাড়াই তাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। ছিনিয়ে নেওয়ার কোনো ক্ষমতাই নেই। মুখপুরি জিনিস গোছাচ্ছে ঠিকই, কিন্তু ভেবে পাচ্ছে না যে কোথায় যাবে। এই মুখ নিয়ে আবার বাড়িতে গিয়ে উঠতে পারবে সে? মা সেদিনই তাড়িয়ে দিয়েছিলেন, এইবার গেলে কি ঢুকতে দেবেন? বন্ধু দিদার বাড়ি কোনো অবস্থায় যাওয়া যাবে না। কেউ জানে না মুখপুরির এই দুর্ঘটনার কথা। জুয়ারি বর নিয়ে এমনিতেই অশান্তি কম ছিল না, এখন বিধবার বেশে দেখলে বন্ধু দিদার শরীর খারাপ হয়ে যাবে। মুখপুরি যখনই গোছানো থামিয়ে দিচ্ছে, ওদিক থেকে কাকিমা তাড়া দিচ্ছে। কাকিমা নিজে মহিলা হয়েও কি বুঝতে পারছেন না যে এই রাতে মুখপুরি কোথায় যাবে? চোখের জল আটকে রাখতে পারছে না মুখপুরি, বারবার হাত দিয়ে মুছে দিচ্ছে। কোথাও কি সুখ নেই? ভগবান মুখপুরির জন্য কি সুখ কপালে লিখে দেননি? সারাটা জীবন শুধু দুঃখ কষ্ট ভোগ করে যাবে মুখপুরি। মুখপুরি নামটা কি তাহলে সার্থক? আলো হয়ে উঠতে পারবে না ও কখনো? এই যে মেয়ে, তাড়াতাড়ি গোছাও, ওদিকে রিক্সা এসে গেছে। কাকিমার মুখের দিকে তাকায় মুখপুরি। অসহায় কারোর সাথে এরকম ব্যবহার মানুষ করে? বিভাস ওদের টাকা নিয়ে আর ফেরত দেয়নি, সেই জন্য মুখপুরিকে কেন সেই কষ্ট ভোগ করতে হবে? দেরি হয়ে যাচ্ছে বলে কাকিমা হাত লাগান গোছানোর জন্য। সংসার করতে এসেছো নাকি পড়তে এসেছো? পড়ার এত শখ ছিল তা বিয়ে করেছিলে কেন? বাড়িতে বসেই তো পড়তে পারতে। কাকিমার প্রশ্নের কি উত্তর দেবে মুখপুরি? ও তো এই পড়ার জন্যই বিয়ে করেছিল, সেই বিয়েটাও টিকলো না। ভগবান এত নিষ্ঠুর কাজ যেন কোনো শত্রুরও না করে।
কাকিমা তাড়াতাড়ি সব কোনো রকমে গুছিয়ে ব্যাগে ভরছেন। এই যে মেয়ে, চলো ওঠো, আর যদি কিছু পড়ে থাকে তা এক সময় এসে নিয়ে যেও। এখন বেরো দেখিনি। মুখপুরি রান্নাঘর থেকে বন্ধু দিদার খাবারের জায়গাগুলো নিয়ে নিল। মনটা দোলাচলে রয়েছে, বাড়িতে কিভাবে যাবে? ওখান থেকেও যদি তাড়িয়ে দেয়। মুখপুরির হাতে কিছু টাকা ধরিয়ে দেন কাকা। রিক্সা ভাড়া যা হয় দিয়ে দিও, আর এই মুখ নিয়ে এখানে ফিরে এসো না। এই রিক্সাওয়ালা, যেখানে যেতে চায় নিয়ে যাও। মুখপুরি মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকে। রিক্সা চলতে শুরু করে। মুখপুরি কোথায় যাবে? কে দেবে ওকে আশ্রয়? প্রেয়শ্রীর মেয়েকে দেখে এসে বাড়িতে এই নিয়েই আলোচনা চলছে। কত কষ্ট করার পর এতদিনে প্রেয়শ্রী একভাবে থাকার থেকে মুক্তি পেল। ডাক্তার ছুটি দিলেই প্রেয়শ্রীকে বাড়িতে আনা হবে। প্রেয়শ্রী ও মেয়েকে দেখাশোনা করার জন্যে একজন মহিলা রাখা হবে। প্রেয়শ্রীকে কম করে 6 মাস বিশ্রাম নিতে বলেছেন ডাক্তারবাবু। কোনো রকম ভারী কাজ করতে পারবে না। কাজ করার তো দরকারও নেই। বিশু ডাক্তারবাবুর কথা অক্ষরে অক্ষরে পালন করবে। প্রেয়শ্রীর কোনো রকম অসুবিধা কোনোভাবেই যেন না হয়। সবাই যখন প্রেয়শ্রীর কথা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় গেটের বাইরে রিকশার ভেঁপু শোনা গেল। স্বাভাবিকভাবেই এই রাতে কোন অতিথি এলো দেখার জন্য সবাই উৎসুক হয়ে বেরিয়ে আসে। সবার মনেই প্রশ্ন, এখন আবার কে এলো? মনোরমা দেবীর চিন্তা, কি খেতে দেবেন তাকে। বিশু ভাবে, এত রাতে আবার কোন ক্লায়েন্ট এলো। সবার আগে বেরিয়ে আসে শঙ্কর। ততক্ষণে মুখপুরি দুরু দুরু বুকে সব ব্যাগপত্তর নিয়ে গেট খুলে ভিতরে ঢুকে আসে। প্রথমেই ছোড়দার মুখোমুখি। কি রে, এত রাতে তুই এখানে? মুখপুরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কিচ্ছু বলতে পারে না। মনোরমা দেবী এগিয়ে আসেন। মুখপুরি কোনোদিন সাজগোজ করে না। শেষ যখন দেখেছিলেন, গয়না বলতে 2 হাতে শাঁখা আর পলা, কানে গলায় কিছুই নেই, কিন্তু এখন সেই হাত দুটো ফাঁকা। মুখপুরিকে এইভাবে দেখে মনোরমা দেবীর বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। তার উপর মুখপুরি কাঁদছে, সব কিছুই কেমন অলক্ষণে। ছোড়দাকে দেখে মুখপুরি আরও কেঁদে ফেলে। মুখপুরির এইরকম দশা দেখে শঙ্কর অবাক হয়ে যায়। বিভাসের সাথে দেখা হয়নি অনেক দিন হয়েছে। শেষ দেখা হয়েছিল যেদিনও বাড়িতে এসেছিল টাকা চাইতে। বিভাস যে ধুরন্ধর ছেলে সেটা আগেই শঙ্কর জানত। মুখপুরির সঙ্গে ব্যাগ দেখে বিশু মনে হয় কিছু একটা আন্দাজ করেছিল। তাই শঙ্করের আগে এগিয়ে এসে মুখপুরিকে বলল, আবার এখানে এসেছিস কি করতে? যা, বেরিয়ে যা এখান থেকে। আমাকে এখান থেকে চলে যেতে বলো না বড়দা, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। পায়ে লুটিয়ে পড়ছিস কেন? সর, ছাড় পাটা ছাড়। তোর জায়গা আছে কি নেই সেটা আমাদের জানার দরকার নেই। তুই এখান থেকে চলে যা, এখানে তোর জায়গা নেই। মনোরমা দেবী বলে ওঠেন, এত রাতেও কোথায় যাবে? কেন? যখন গিয়েছিল তখন তো রাতেই গিয়েছিল, তখন মনে ছিল না? বিশু তখনও খেয়াল করেনি মুখপুরির কি সর্বনাশ হয়েছে। বিশুর মনে তখন একটাই চিন্তা, মুখপুরি ফিরে এসেছে ওর সম্পত্তির ভাগ নেওয়ার জন্য, যেটা বিভাস করতে চেয়েছিল। বিশুর রাগের সামনে মনোরমা দেবী কিছুই বলতে পারছেন না। মুখপুরি যে সব হারিয়ে তবে এখানে এসেছে সেটা বিশু বা শঙ্কর এখনো ধরতে পারেনি। বিশু সমানে মুখপুরিকে বেরিয়ে যেতে বলছে, আর বারবার ওর পালিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। মুখপুরি সমানে ওখানে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। শঙ্কর দাদার কথা প্রতিবাদ করতে পারে না। এখন বিশুই হয়েছে এই পরিবারের অভিভাবক। শঙ্করের আয় কম, তাই গলার জোরও কম আছে। শেষে সুহাসিনী ভেতর থেকে এসে মুখপুরিকে বলে ওঠে, কবে তোমার স্বামী মারা গেল? এই কথা শোনার পর বিশু আর শঙ্কর তখন বুঝতে পারে যে মুখপুরি বিধবা হয়েছে। মুখপুরি ছোট বৌদির প্রশ্নের উত্তর দিতে পারে না, সমানে কেঁদে চলে। বিভাসের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, এখন এই বাড়ি থেকেও দাদা তাড়িয়ে দিচ্ছে। দাদারা যে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে মুখপুরি ভাবতেও পারেনি। নিজেকে তখন মনে হচ্ছিল পৃথিবীর বোঝা, কেন যে এখনো বেঁচে আছে
যেখানে এত ঘৃণা অপমান প্রতি পদে পদে সইতে হয়, আবার সেখানেই বারবার ফিরে আসতে হয়। মুখপুরীর সাথেই কেন এমন হয়? আর কোথাও তো এমন হয়েছে বলে শোনেনি। মুখপুরীর এমনই কপাল যার কোথাও থাকার জায়গা নেই। বিশু বিধবা বোঝার পরেও মুখপুরীকে কিন্তু ঘরে আসতে বলল না। মুখপুরীর বিশুর এই অপমানজনক কথাগুলো শুনতে একদম ভালো লাগছিল না। শেষ ঠিকানা হিসেবে এখানে আসতে বাধ্য হয়েছিল, কিন্তু এমনভাবে নিজের দাদা যদি তাড়িয়ে দেয় তাহলে তো বেরিয়ে যেতেই হবে। তাই বাধ্য হয়ে মুখপুরী গেটের বাইরে চলে যাবার জন্য উদ্যত হলো। বন্ধু দিদা ভালোবাসেন, বন্ধু দিদা আদর যত্ন করেন, বন্ধু দিদা মুখপুরীর ভালো মন্দের কথা চিন্তা করেন। তাই বলে কি সেই বাড়িতে থাকা যায়? মুখপুরীর মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। ও এখন কি করবে? সবার কাছ থেকে ঘাড় ধাক্কা খেতে ওর ভালো লাগছে না। মুখপুরী কি দোষ করেছে যে এমন শাস্তি পেতে হচ্ছে? সেই সময় মনোরমা দেবীর মনে পড়ে যায় বিশ্বম্ভর বাবুর কথাগুলো, যে মুখপুরী আসলে ওকে যেন ফিরিয়ে না দেওয়া হয়। বিশ্বম্ভর বাবু কি তাহলে বুঝতে পেরে গিয়েছিলেন যে একদিন না একদিন মুখপুরী ঠিক এই বাড়িতে ফিরে আসবে? মুখপুরী চলে গেলে তাহলে যে স্বামীর কথা অমান্য করা হবে, সেটা যে মনোরমা দেবীর পক্ষে বড়ই কষ্টের হবে। স্বামী অন্তঃপ্রাণ মনোরমা দেবী তখন একটু জোর গলায় বিশুর উদ্দেশ্যে বলে ওঠেন, ওরে বিশু, তোর বাবা বলে গিয়েছিলেন ও যদি কোনোদিন ফিরে আসে ওকে যেন চলে যেতে না দেওয়া হয়। মায়ের কথা শুনে বিশু চমকে ওঠে। বাবাকে বিশু যথেষ্টই শ্রদ্ধার সম্মান করত। তাই মুখপুরীকে আর কিছু না বলে ঘরে ঢোকার আগে শঙ্করের উদ্দেশ্যে বলে যায়, বেশ, বাবা যখন বলেছিলেন ওকে তাহলে ঘরে আসতে বল। মনোরমা দেবী মুখপুরীর উদ্দেশ্যে বলে ওঠেন, যা, তুই ঘরে যা। মুখপুরী মাথা নিচু করে ধীরে ধীরে কুন্তি মায়ের ঘরের দিকে হাঁটা দিল। শঙ্কর ব্যাগ দুটো নিয়ে কুন্তির ঘরে রেখে এলো। মুখপুরী ঘরে ঢুকে আলো জ্বালায়, তারপর মাথা নিচু করে চৌকির এক কোণে বসে থাকে। মনোরমা দেবী আর এই ঘরে পা দেন না, উনি নিজের ঘরে চলে যান। কিন্তু অবাক লাগে, একবারও মনের মধ্যে এলো না যে মেয়েটা কিছু খেয়েছে কিনা। সব থেকে বেশি আরো অবাক করার বিষয় হলো, সুহাসিনী এক ঘটি জল আর থালায় কিছু খাবার সাজিয়ে কুন্তির ঘরে ঢোকে। খুব কোমল স্বরে মুখপুরীকে বলে, তোমার বোধহয় কিছু খাওয়া হয়নি ঠাকুরজি, তাই না? থালায় যা এনেছি আজকে রাতের মতো এইটুকু খেয়ে পেটটাকে ঠান্ডা করো। ছোট বৌদির স্নেহ মাখানো কথাগুলো শুনে মুখপুরী মাথা তুলে সুহাসিনীর দিকে তাকিয়ে আবার কেঁদে ফেলে। কোমল কণ্ঠস্বর শুনলেই মুখপুরীর এখন চোখে জল চলে আসে। সুহাসিনী একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ওই ঘর থেকে বেরিয়ে যায়। সুহাসিনীর মেয়েটা যে মুখপুরীর মতোই দেখতে হয়েছে। মুখপুরীর খেতে ইচ্ছে করছে না। যে বাড়িতে এত অপমান সইতে হয় সেই বাড়ির খাবার কি মুখে সহজে যায়? মুখপুরী যে কতক্ষণ সেই থালা হাতে করে নিয়ে বসে থাকে জানে না। পেটের টান বড় টান। যে কোনো পরিস্থিতি হোক না কেন পেট তার নিজের অস্তিত্ব জানান দিয়ে ছাড়বেই। তাই প্রায় মাঝরাতে মুখপুরী হাতটা ধুয়ে খাবারটা খেয়ে নেয়। তাছাড়া খাবার নষ্ট করাটা মুখপুরীর একদম পছন্দ নয়। খাবার খাওয়ার পর শরীরটা যেন আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। বিছানাটা কোনো রকমে পরিষ্কার করে গা এলিয়ে দেয়। বিশেষ উজ্জ্বল নক্ষত্র হিসেবে মুখপুরীকে কলেজে আজ সংবর্ধনা দেওয়া হবে। এই প্রথম কোনো মেয়ে এই শংসাপত্র পাবে। কলেজের পরিচালনায় থাকা কমিটি এটা ঠিক করে। মুখপুরী যে কতটা মুখ উজ্জ্বল করেছে কলেজের তা বলার মতো নয়। তাই তো এই ব্যবস্থা রাখা হয়েছে নতুনদের উৎসাহিত করার জন্য। বিজ্ঞান বিভাগে আজ পর্যন্ত এত বেশি নাম্বার নিয়ে কেউ পাশ করেনি। কলেজ থেকে বিশেষভাবে মুখপুরীর জন্য আরও একটা বিস্ময়কর উপহার অপেক্ষা করছে। মিঠুন গতকাল রাত্রে বাড়ি ফিরে এসেছে। মিঠুনের উত্তেজনা তুঙ্গে। মুখপুরী সংবর্ধনা পাবে আর মিঠুন সেখানে থাকবে না, হতেই পারে না। বিশেষ ছুটির ব্যবস্থা করে মিঠুন তাই বাড়িতে ফিরে এসেছে। মিঠুনের ইচ্ছে মুখপুরীকে একবার সাথে করে নিয়ে কলেজে যাবে। তাই পরের দিন সকালে মুখপুরীর শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয় মিঠুন। সেখানে গিয়ে মিঠুন দেখে বাড়িতে তালা দেওয়া। তারপর পাশের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে মুখপুরীর দুর্দশার কথা। মিঠুনের শুনে মনে হয় ওর পা যেন আটকে গেছে মাটির সাথে। আলোর এই মর্মান্তিক ঘটনা না জানতে পারার জন্যে নিজেকে ধিক্কার দেয়।
এই যন্ত্রণার মুহূর্তে আলোর পাশে থাকতে না পেরে মিঠুনের প্রচণ্ড খারাপ লাগে। আলো ভালো নেই আগেই জানতো, এখন আলোর অবস্থা আরও সঙ্গীন সেটাও বেশ ভালো করেই বুঝতে পারল। আর কত কষ্ট সহ্য করবে আলো? মিঠুন নিঃশব্দে কাঁদতে থাকে। বাড়িতে ফিরে এসে সবিতাকে বলে, ঠাকুমা চলো। কোথায় যাব? আলোদের বাড়ি। কেন রে, কি হয়েছে আমার আলো মায়ের? তোর চোখ মুখের অবস্থা এই রকম কেন? আলো আলো ভালো নেই ঠাকুমা। এই কথা বলেই আর কান্না চেপে রাখতে পারে না মিঠুন। সবিতা উদ্বিগ্ন হয়ে ওঠে মিঠুনের কান্না দেখে। কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আলোর স্বামী মারা গেছে ঠাকুমা। ওকে ওকে ওর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি রে? ও মিঠুন, তুই এই সব কি বলছিস বাবা? আমি সত্যি কথাই বলছি ঠাকুমা, আমি নিজেই তো খোঁজ নিয়ে এলাম। এর আগেও তো তুই খোঁজ নিয়ে এসেছিলিস, সেটাও ভুল ছিল। কিন্তু মিথ্যেও তো ছিল না ঠাকুমা, ওর তো সত্যিই বিয়ে হয়েছিল। হা ভগবান, এত বড় সর্বনাশ তুমি করতে পারলে? মেয়েটাকে এইভাবেই সারাটা জীবন দুঃখ কষ্ট ভোগ করবে? হায় ঈশ্বর! ঠাকুমা 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 শান্ত হও, ঠাকুমা ঠাকুমা শান্ত হও। ঠাকুমা বলছি তুমি একবার চলো ওদের বাড়িতে, ওর যে তোমাকে আজ ভীষণ প্রয়োজন। মিঠুন রে, এত বড় সর্বনাশ হয়ে গেল। আলো মা আমাদের একবারও জানালো না। ও কি কোনোদিন মুখ ফুটে নিজের কষ্টের কথা বলেছে নাকি ঠাকুমা? বলো। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও ঠাকুমা, আজকে ওকে কলেজে যেতেই হবে। তুমি জানো কলেজ থেকে আজ ওকে একটা বিরাট বড় সম্মান দেবে, যা আজ পর্যন্ত কেউ পায়নি। মিঠুনের কথা আর কানে ঢুকছে না সবিতার, চোখের জল থামতে চাইছে না। সেই অবস্থাতেই সবিতার শাড়িটা শুধু পাল্টে নিল। মিঠুন গেল রিক্সা ডাকতে। সারাটা রাস্তা সবিতা আঁচল দিয়ে মুখ চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সবিতার বারবার মনে হতে লাগলো, তবে কি আলো মায়ের মনের কাছাকাছি উনি আসতে পারেননি? না হলে কেন আলো মা ওর এত কষ্টের কথা লুকিয়ে রাখে? এত সংকোচ কেন বন্ধু দিদার কাছে সবকিছু খুলে বলতে? ওপারে কুন্তির কাছেই বা কি জবাব দেবে সবিতা? আলো মা কিছুতেই শান্তি পাবে না। সবিতা এই প্রথম মুখপুরীদের বাড়িতে এলো। এত বড় বাড়ি দেখে সবিতার মনে একটা অদ্ভুত প্রতিক্রিয়া হলো। এত বড় বাড়ির মেয়ে হয়েও কি করুণ দুর্দশায় থাকে এই আলো। তার মানে কুন্তি যা বলেছিল সব ঠিকই বলেছিল। বড় বাড়ি হতে পারে, কিন্তু এদের মন ছোট। তা না হলে আলোর মতো মেয়েকে ওরা এইভাবে আস্থা কুঁড়ে কাজের লোকের সঙ্গে রেখে দেয়? রিক্সা থেকে নামতেই বিশুর মুখোমুখি হয় মিঠুনরা। এত বড় বাড়ি দেখে সবিতার কান্না থেমে যায়। কাকে চাই? আলো আছে। কে আলো? বিশুর মনেই নেই মুখপুরীর ভালো নাম আলো, তাই স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, কে আলো? সবিতা এটাও বেশ ভালো করেই জানে যে এই বাড়িতে আলোকে মুখপুরী নামেই ডাকা হয়, তাই সবিতা উত্তর দেয়, মুখপুরী? ও হ্যাঁ আছে, কিন্তু আপনারা কারা? আমি কুন্তির ছোটবেলাকার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, যান, ভিতরেই আছে মুখপুরী। এই কথা বলে বিশু ওর কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মিঠুন বেশ বুদ্ধির পরিচয় দিয়েছে ঠাকুমাকে নিয়ে এসে। মিঠুন ঠিকই ধরেছিল, ও যদি একা আসতো কখনোই মিঠুনকে এই বাড়িতে ঢুকতেই দিত না। বিশু চলে যাওয়ার পর মিঠুন আর সবিতা গেট ঠেলে ভেতরে ঢোকে।
এবার মুখোমুখি মনোরমা দেবীর। সবিতার চিনতে দেরি হয় না, ইনিই হলেন আলোর মা। মনোরমা দেবী কিছু জিজ্ঞাসা করার আগেই সবিতা বলে ওঠে, আলোকে একটু ডেকে দেবেন, আমি ওর বন্ধু দিদা। বন্ধু দিদা? সে কে? কুন্তির বন্ধু সবিতা, তাই আমাকে বন্ধু দিদা বলেই ডাকে। ও, কুন্তির মুখে শুনেছি। মনোরমা দেবী দেখেন এই সেই বন্ধু যার কথা কুন্তি বলতো, যার বাড়িতে মুখপুরীকে নিয়ে ছোটবেলায় খুব যাতায়াত করত। মনোরমা দেবী কুন্তির ঘরের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই ঘরে আছে মুখপুরী। সবিতা ওই ঘর দেখে সত্যিই অবাক হয়ে যায়। এত বড় বাড়ির মেয়ে, অথচ থাকে ওই ছোট্ট একটা ঘরে। সবিতা আর মিঠুন পায়ে পায়ে এগিয়ে যায় কুন্তির ঘরের দিকে। দরজার কাছে গিয়ে সবিতা দেখে আলোমা চৌকিতে পা ঝুলিয়ে একপাশে কাত হয়ে ঘুমিয়ে আছে। সাদা শাড়ি পরা মুখপুরীকে দেখে ডুকরে কেঁদে উঠল সবিতা। মুখের মধ্যে এক রাস ক্লান্তি। ঘরের মেঝেতে দুটো বড় ব্যাগ পড়ে আছে। তার মানে গত রাতেই আলোমা এখানে আসে। খুব নরম স্বরে সবিতা মুখপুরীকে ডাকে, আলোমা। কোনো সাড়া নেই। মুখপুরী গভীর ঘুমে আছে। সবিতা পায়ের চটি খুলে ঘরের ভিতরে যায়, তারপর মাথায় হাত দিয়ে সস্নেহে ডাকে, আলোমা। মুখপুরী মনে করে ও স্বপ্ন দেখছে, বন্ধু দিদা ওকে ডাকছে। কিন্তু আবার যখন সবিতা ডাকে তখন চোখ খুলে দেখে সামনে বন্ধু দিদা দাঁড়িয়ে। ভাবে সত্যি সত্যি স্বপ্ন দেখছে, তাই চোখ বুজে ফেলে। কিন্তু মাথায় বন্ধু দিদার হাতের স্পর্শ তো আর স্বপ্ন হতে পারে না। মুখপুরী ধড়ফড় করে উঠে বসে। বন্ধু দিদা, তুমি তুমি এখানে কি করে এলে? মুখপুরীর চোখের জল শুকিয়ে গালে দাগ হয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, তার সঙ্গে শরীরটাও কেমন শুকিয়ে গেছে। মুখপুরীকে দেখে মিঠুনের চোখে জল চলে আসে। ও তো একেবারে চুপ হয়ে যায়। সবিতা জড়িয়ে ধরে মুখপুরীকে বলে, হে কি হলো আলোমা, আমাকে কেন খবর দিলে না? ধরা গলায় মুখপুরী বলে ওঠে, সব কেমন হুট করে হয়ে গেল বন্ধু দিদা, বলার সময়টুকু পর্যন্ত পাইনি। মুখপুরীর ঘরে কারা যেন এসেছে, এর মধ্যেই সবাই জানতে পেরে গেছে। কিন্তু ওরা এসেছে কেন? এতদিন কোথায় ছিল? মুখপুরীর সাথে ওদের কিসের কথা, এইসব নিয়ে এইদিকে আলোচনা হচ্ছে। মনোরমা দেবী সরলাকে বললেন কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে। প্রথম দিন এসেছেন ওনারা। যতই হোক কুন্তির বন্ধু বলে কথা, কিছু তো অতিথি আপ্যায়ন করতেই হবে, না হলে যে এই বাড়ির বদনাম হবে। এই প্রথম কুন্তির ঘরে কোনো অতিথি এলো। আজ পর্যন্ত কোনো বন্ধু বান্ধবকে মুখপুরী বাড়িতে আনেনি। যে বাড়িতে ওর নিজের কোনো অস্তিত্ব নেই, সেখানে আনবেই বা কাকে? মিঠুন ঠাকুমাকে একটু স্পর্শ করে ইঙ্গিত দেয়। সবিতা মুখপুরীর মাথায় পিঠে আদর করে বলে ওঠে, নাও আলোমা, এবার উঠে চোখে মুখে একটু জল দিয়ে এসো। মুখপুরী চৌকি থেকে নেমে বন্ধু দিদা আর মিঠুনকে বসতে দেয়। তারপর আসছি বলে মুখ ধুতে যায়। এর মধ্যেই সুহাসিনী ঢোকে। আপনারা কারা? এই কথা জিজ্ঞেস করে তারপর নানান প্রশ্ন করে। সবিতা সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে দেয়। ওদের কথার মাঝেই মুখপুরী চলে আসে। একটা শাড়ি পরবে বলে ব্যাগ খোলে। আগের দিন বন্ধু দিদা যে শাড়িটা দিয়েছিলেন সেই শাড়িটা মিঠুন পরতে বলে। নতুন শাড়ি এখন কেন পরবে জিজ্ঞেস করলে বন্ধু দিদা বললেন, পড়ো আলোমা, ওটাই পড়ো। কিন্তু কেন? তোমাকে নিয়ে আমরা একটু বেরোবো, তুমি ওটাই পড়ো। কোথায় যাব? আগে পড়ে এসো, তারপর সব বলছি। অনিচ্ছা সত্ত্বেও মুখপুরী সেই শাড়ি পরে। এদিকে সরলা কিছু খাবার সাজিয়ে নিয়ে আসে। সবিতা কিন্তু কিছুই খায় না। মিঠুন ওই এক টুকরো তুলে নেয়। সুহাসিনী বারবার বলাতেও কিন্তু ওরা খায় না। মুখপুরী শাড়ি পরে এলে তখন সবিতা বলে, আজ তোমাকে কলেজে ওই কি সব দেবে, সেই কথা কি তুমি ভুলে গেছো আলোমা? মুখপুরীর মনে পড়ে যে আজ কলেজে সংবর্ধনা দেওয়ার কথা। মুখপুরী হতাশ হয়ে বসে পড়ে। বসে পড়লে কেন আলোমা? আমি আর পড়বো না বন্ধু দিদা। এই সব কি বলছো তুমি আলোমা? আমি যে এই জন্যই তোমার কাছে দৌড়ে এলাম।
আমার সব কিছু কেমন হারিয়ে যাচ্ছে। কি হারিয়েছে বলো? কেন কুন্তিমা? আমি যে আছি তোমার কুন্তিমায়ের বদলে আলো মা। বন্ধু দিদা, আমার দ্বারা মনে হয় আর কিছুই হবে না। কে বলেছে কিছু হবে না? আজ কলেজে যাও, তারপর এই কথাটা বলতে পারো কিনা দেখো তো। আমার ইচ্ছে করছে না। আমার দিব্যি রইল আলো মা। না বন্ধু দিদা, কোনো দিব্যি দিও না। ঠিক আছে, আমি যাচ্ছি। সুহাসিনী বুঝতে পারে যে ওনারা মুখপুরীকে কলেজে যাওয়ার জন্য বলতে এসেছেন। মুখপুরীর চুলটা আঁচড়ে দেয় সবিতা। ফাঁকা সিঁথিটা দেখে মনটা হু হু করে ওঠে। কদিনের মধ্যেই কি যে হয়ে গেল। যে মেয়ে পড়াশোনা এত ভালোবাসে সেই মেয়ে বলছে পড়াশোনা করবে না। সেটা যে কত কষ্ট হলে তবেই বলছে, এটা বোঝার ক্ষমতা সবিতার আছে। আর যদি না আসা হতো তাহলে মুখপুরী আর কলেজের দিকে কোনো দিন পা বাড়াতো না। এমনিতেই দেরি হয়ে গেছে। মিঠুনকে বললেন রিক্সা ডেকে আনতে। মিঠুন দুটো রিক্সা ডেকে নিয়ে এলো। মিঠুন একটাতে থাকবে আর একটাতে সবিতা আর মুখপুরী। সবিতা ঘর থেকে বেরিয়ে মনোরমা দেবীর মুখোমুখি হয়। কিছু মনে করবেন না, আলোকে নিয়ে কলেজে যাচ্ছি। আবার সময় মতো ও চলে আসবে। কলেজে কেন? আজ আলোকে সবার সামনে সম্মান দেওয়া হবে। আজ যাওয়াটা ওর খুব দরকার। তা আপনি জানলেন কি করে? আমি জানি তো, তাই তো এলাম। এতক্ষণ মুখপুরী মাথা নিচু করে সবিতার পাশে দাঁড়িয়েছিল। যাবার সময় বলে যায়, আসি মা। বেশ। সবিতা রিকশায় উঠে হাতে কানের গলার গয়না খুলতে থাকে। মুখপুরী পাশে বসতেই বলে, আলো মা, এবার এইগুলো একটা একটা করে পড়ে নাও। আমি কেন পড়ব? তুমি আমার আলো মা। তোমাকে এই রকম নিরাভরণভাবে কি করে পাঠাই বলো তো? আজ তোমাকে কত লোক দেখবে, কত কথা হবে তাদের সাথে। সেখানে এমনভাবে গেলে হয়। তুমিও কি যাবে নাকি আমার সাথে? হ্যাঁ, আমিও যাব। আলো মাকে কি দেবে সেটা আমি নিজের চোখে দেখব। মুখপুরী কেঁদে ফেলে। বন্ধু দিদা কতটা আপন ভাবলে এই পরিস্থিতিতেও মুখপুরীর সাথে আছে। মুখপুরীর কাছে এটা সত্যি অভাবনীয় ব্যাপার। বন্ধু দিদা দেখবে প্রাইজ নেওয়ার সময়। এ যে বড় একটা পাওনা। সবিতার জোড়াজুড়িতে মুখপুরী সব গয়না পরে নেয়। এরপর বাসে করে কলেজ। মিঠুন সব ব্যবস্থা করে। কলেজে পৌঁছতেই দৌড়ে আসে সবাই। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মুখপুরীর জন্য সবাই অপেক্ষা করছে। সবিতা তো দেখে হাঁ হয়ে যায়। যে মেয়েকে সবাই চায় সে নাকি পড়া ছেড়ে দেবে বলছিল। সবিতা আর মিঠুনকে অতিথিদের আসনে বসানো হলো। মিঠুন গর্বিত মুখপুরীর জন্যে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। ওরা পৌঁছানোর কিছুক্ষণ পর মুখপুরীকে মঞ্চে ডেকে নেওয়া হয়। মুখপুরীর প্রচুর প্রশংসা করেন যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন। মুখপুরীকে উত্তরীয় পরানো হয় বিশেষ অতিথিকে দিয়ে। প্রাইজ দেওয়া হয় শংসাপত্র সহ। এই বিশেষ অতিথি একজন নামকরা গবেষক, যিনি ওই কলেজ থেকেই পাশ করেছিলেন। ওখানেই তিনি বললেন যে ভবিষ্যতে মুখপুরীকে গবেষণার কাজে তিনি ওনার সহকারী হিসেবে পেতে চান। মুখপুরী মঞ্চে বসেই এইসব কথা শুনে কেঁপে কেঁপে উঠছে। এইসব কি বলছে সবাই? আজ সকালেই পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাই বলছিল বন্ধু দিদাকে। খবরের কাগজ থেকে সাংবাদিকরা এসেছিলেন। তারা মুখপুরীর ছবি তুললেন যখন ওই গবেষকের কাছ থেকে মুখপুরী প্রাইজ নিচ্ছে। কলেজের বিশেষ উজ্জ্বল নক্ষত্র হিসেবে শংসাপত্র নেবার ছবিও তোলা হলো। মুখপুরী সব কিছু নিয়ে আবার প্রণাম করে। মুখপুরীর গলায় অনেকগুলো মেডেল ঝুলে রইল, প্রত্যেকটা বিষয়ে সব থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য। পুরো বিজ্ঞান বিভাগে সব থেকে বেশি নাম্বার পাওয়ার জন্যে, কলেজে উপস্থিতির হার সব থেকে বেশি হওয়ার জন্যে, এমনকি অধ্যাপকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দর ব্যবহারের জন্যও মেডেল পেল। প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করল, সত্যি মুখপুরী এই কলেজের বিশেষ উজ্জ্বল নক্ষত্র। অভিনন্দনে মুখপুরী যেন ভেসে গেল। মুখপুরীকে কিছু বলতে বলা হলে মুখপুরী আবেগে কিছু বলতেই পারে না কিছুক্ষণ।
তারপর মাইক হাতে নিয়ে স্বীকার করে, এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে আমার কুন্তী মা আর আর সামনে বসে রয়েছেন আমার বন্ধু দিদার জন্য। কুন্তী আর সবিতার ভালোবাসা কোথা থেকে কোথায় নিয়ে গেছে মুখপুরীকে। সত্যি কাঁদবে না হাসবে বুঝতে পারে না সে। মুখপুরী মঞ্চে সবার সামনে সবিতার নাম নিয়েছে। সবার অনুরোধে সবিতাকে উঠে দাঁড়াতে হয়েছে। কুন্তী যদি বেঁচে থাকতো তাহলে বুঝতে পারত যে ওর শিক্ষা ভুল হয়নি। তিল তিল করে গড়ে তোলা মুখপুরীর মুখ আজ আলোয় ভরে আছে। কুন্তীর দেওয়া নাম সার্থক করে দেখিয়েছে মুখপুরী। আজ মঞ্চের কেন্দ্রবিন্দু হলো মুখপুরী। মিঠুন শুধু চোখ মোছে। এখানে না আসলে এত বড় একটা খুশি আজ পাওয়া হতো না। পড়া কিছুতেই বন্ধ করাবে না মিঠুন। মুখপুরীকে আরো এগিয়ে যেতে হবে। ওর জন্য আরো সাফল্য অপেক্ষা করে আছে। কলেজের সংবর্ধনা দেওয়া শেষ হলে তখন আবার মুখপুরীর ছোট্ট করে সাক্ষাৎকার নেওয়া হলো। কলেজ থেকে যে ম্যাগাজিন বেরোয় সেখানে প্রকাশ হবে। মুখপুরীর কি লজ্জা লাগছে এই সব দেখে। মুখপুরীর গলায় এতগুলো মেডেল ঝুলে রয়েছে যে ঘাড়ে ভার লাগছে। মুখপুরী খুলে ফেলতে চেয়েছিল, মিঠুন মানা করেছে। বলেছে, এই যতক্ষণ কলেজে আছিস ততক্ষণ পড়ে থাকতে হয়। আরে আজ তুই তো কলেজের আলো। মিঠুন ওর খুশিটা কিছুতেই চেপে রাখতে পারছে না। আজ মুখপুরীকে সবাই চিনে নিল। এই মেডেল নিতেই কতবার চেয়ার ছেড়ে উঠতে হয়েছে। হয়তো সবাই মনে মনে বুঝেই নিয়েছে মেডেল সব মুখপুরীর গলাতেই ঝুলবে। আজ এখানে না এলে বড় ক্ষতি হয়ে যেত মুখপুরীর। সবিতা নিজেও দেখছে মুখপুরীকে মেডেল নেওয়ার জন্য কতবার মঞ্চে উঠতে হলো। ধন্য সবিতা, মুখপুরীর বন্ধু দিদা হয়ে। এমনিতেই মুখপুরীর পড়ার যাবতীয় খরচ সরকার থেকে দেওয়া হয়। তাছাড়াও এই সাফল্য উপলক্ষে মুখপুরী আরও কিছু টাকা পেল কলেজ থেকে। মুখপুরী নিজে এত নিঃস্ব থাকা সত্ত্বেও কলেজের টাকা আবার কলেজকেই ফেরত দিল গবেষণার কাজে যন্ত্র কেনার জন্য। মুখপুরীর এই মহানুভবতার জন্য পুরো হলঘর ভর্তি দর্শক প্রত্যেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানালো মুখপুরীকে। এইবার ফেরার পালা। সবিতা মুখপুরীকে বুকে জড়িয়ে অনেক আশীর্বাদ করল। মিঠুন ঠাকুমা আর মুখপুরীকে নিয়ে ছবি তুলে রাখলো দিনটাকে স্মরণ রাখার জন্য। তারপর একসাথে বাসে উঠে পড়ে। মিঠুন সবিতাকে নিয়ে বাড়ি ফেরে আর মুখপুরী ওর নিজের বাড়িতে ফেরে। মনটা বেশ ভালো হয়ে গেছে কলেজে গিয়ে। মুখপুরী ঘরটা পরিষ্কার করার সময় পায়নি। এইবার ঘরে এসে পরিষ্কারে মন দিল। মুখপুরীর ঘর ভালো করে পরিষ্কার হয়ে যাবার পর সুহাসিনী ঘরে আসে। সুহাসিনীর অনেক পরিবর্তন হয়েছে। ও এখন বোঝে আগে মুখপুরীর সাথে কেমন ব্যবহার করত। সেই কারণে মনে মনে খুব লজ্জা পায়। মুখপুরীর কাজ শেষ হলে সুহাসিনী আসে কথা বলতে। কলেজ থেকে কি পেলে ঠাকুরজি? দেখবে ছোট বৌদি কি পেলাম? দেখবো বলেই তো এলাম। মুখপুরীর যেন বিশ্বাস হয় না। তুমি সত্যি দেখবে ছোট বৌদি? সুহাসিনী এখন রাগ করে না ছোট বৌদি বলে ডাকলে। মুখপুরী ব্যাগ থেকে একটা একটা করে সব কটা মেডেল বার করে আর সুহাসিনীর চোখ ছানা বড়া হয়ে যায়। এই এতগুলো মেডেল তুমি একাই পেয়েছো? তোমাকেই কি সব দিয়ে দিল? মুখপুরী হেসে ফেলে। তারপর প্রত্যেকটা মেডেল ধরে ধরে বলে কোনটা কিসের জন্য পেয়েছে। বাড়ির কেউ তো আগ্রহ দেখাচ্ছে না ও কি পেয়েছে কলেজ থেকে তা দেখার জন্যে। তারপর বড় প্রাইজ, শংসাপত্র, কত টাকা পেয়েছিল সমস্ত কিছুই গল্প করে বলল সুহাসিনীকে। মুখপুরীর এত গল্প শুনে সুহাসিনী সত্যিই অবাক হয়ে যায়। ওর ননদ যে এত জ্ঞানী সেটাও আগে বুঝতে পারেনি। মেয়ের গলার আওয়াজ পেলে সুহাসিনী ঘর থেকে বের হতে যাওয়ার আগে শুনে মুখপুরী বলছে, ছোট বৌদি, আমি আমার ভাইজিটাকে একটু দেখতে পারি? ও মা, সে কি, দেখবে না কেন? চলো চলো, এক্ষুনি চলো চলো, এসো আমার সঙ্গে, তুমি দেখবে। এই কথা বলতেই মুখপুরী ভীষণ খুশি হয়। ছোট বৌদির পিছন পিছন চলে যায় ওই ঘরে যেখানে ভাইজি ঘুমোচ্ছিল। মুখপুরীকে নিয়ে ঘরে ঢোকার সময় সুহাসিনী বলে, তোমার ভাইজি একদম তোমার মতো দেখতে হয়েছে গো। তাই নাকি? মুখপুরী দেখে সত্যি সত্যি ছোড়দার মেয়েটা ওর মতোই দেখতে।
সুহাসিনীকে দেখে ফোকলা হাসি দেয়। মুখপুরি সাবধানে কোলে তুলে নেয়। তুমি জানো বড়দিরও মেয়ে হয়েছে, আবার তোমার বড়দিরও মেয়ে হয়েছে, তার আবার যমজ মেয়ে। মুখপুরি নতুন খবর শোনে, খুব আদর করে। মুখপুরির কোলে এসে কেমন হাঁ করে তাকিয়ে থাকে মুখপুরির দিকে। কি নাম রেখেছো ছোট বৌদি? অনেক নামেই তো ডাকি, তাহলে আমিও একটা নামে ডাকবো। বেশ, তাই ডাকো। সাজবাতি। বাহ, কি সুন্দর নাম গো ঠাকুরজি। ওর বাবাকে বলবো এই নামটাই স্কুলের খাতায় রাখতে। মুখপুরির দেওয়া নামে ছোট বৌদি যে এত খুশি হবে সেটা মুখপুরি ভাবতেই পারেনি। ভাইজির খাওয়ার সময় হয়েছে, তাই মুখপুরি নিজের ঘরে চলে আসে। আগামীকাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। ওই কলেজেই অন্য বিল্ডিংয়ে এমএসসি পড়ার ব্যবস্থা আছে, এমনকি পিএইচডি পর্যন্ত করা যাবে। মুখপুরি সরাসরি ভর্তি হবে, ওকে কোনো প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। কলেজে ভর্তি হওয়ার সময় প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়েছিল, এখন বিনা পরীক্ষায় এমএসসিতে ভর্তি হয়ে যাবে। রাতের রান্না সরলা শুরু করে দিয়েছে। মুখপুরি আজ অনেক ক্লান্ত। ছোট বৌদির সঙ্গে সময়টা ভালোই কেটেছে। মনোরমা দেবী আগের মতনই আছেন। একবারও এসে জিজ্ঞাসা করলেন না কলেজে কি হলো। মুখপুরি ঘুমিয়ে পড়েছিল। ছোট বৌদি ডেকে নিয়ে গিয়ে রান্নাঘরে খেতে দেয়। মুখপুরি খেয়ে বুঝতে পারে এখনকার রান্নার কি দশা হয়েছে। মনোরমা দেবী পারেন না, তাই করেন না। সরলা ওর ইচ্ছে মতো করে, ছোট বৌদি কাজে সাহায্য করে। ভাইজিকে মায়ের কাছে রেখে রান্নাঘরে ঢোকে। ছোট বৌদি এতটা পরিবর্তন হবে ভাবাই যায় না। যে সারাদিন আয়নার সামনে থেকে নড়তো না, সে সন্ধ্যাবেলায় বাধ্য হয়ে আয়নার সামনে দাঁড়ায়, না হলে যে ছোড়দা রাগারাগি করে। যে ছোড়দা মুখপুরিকে কোনোদিন কোলে নেয়নি, সেই ছোড়দা মুখপুরির মতো দেখতে মেয়েকে কোল থেকে নামাতেই চায় না। মানুষ যে কত পরিবর্তনশীল তা বাবাকে দেখেই বুঝতে পেরেছে মুখপুরি। যে বাবার ধারে কাছে যাওয়া যেত না, সেই বাবা পর্যন্ত মুখপুরির কাছে ক্ষমা চেয়েছে। এই কথা কেউ বিশ্বাস করবে? মুখপুরি জানে যে ওখানে ওকে কেউ বসিয়ে খাওয়াবে না, কিন্তু আজ শরীরটা বড্ড ক্লান্ত, তাই মন চাইলেও শরীর চাইল না রান্নাঘরের দিকে যেতে। এই যে ছোট বৌদি ওকে খেতে দিয়েছে বা খাওয়ার জন্য ডাকছে, এটাই অনেক বেশি। মুখপুরি ধরেই নিয়েছে আগের মতোই রান্না সেরে ওকে পড়াশোনা করতে হবে। শঙ্কর, দেখ তো বাবা এই ছবিটা, মনে হচ্ছে যেন মুখপুরির ছবি। আবার কি কোথাও মুখ পোড়ালো নাকি? সকালবেলায় মনোরমা দেবী খবরের কাগজটা হাতে নিয়ে চোখ চলে যায় কাগজের প্রথম পৃষ্ঠার ছবিতে। সেখানে মুখপুরিকে প্রাইজ নিতে দেখা যাচ্ছে একজন ভদ্রলোকের কাছ থেকে। ওই দেখেই মনোরমা দেবীর এত হাঁক ডাক। শঙ্কর রাতেই সুহাসিনীর কাছে মুখপুরির সম্পর্কে সব শুনেছে। কানে শুনলেও মন বিশ্বাস করতে চায়নি, কিন্তু মায়ের কাছ থেকে খবরের কাগজটা নিয়ে প্রথম পৃষ্ঠায় মুখপুরির ছবি দেখে সত্যিই সে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি ভিতরের খবর পুরোটা পড়ে। মনোরমা দেবী ততক্ষণে খবরটা বিশুর কানে দিয়ে দিয়েছে। বিশু এসে খবরের কাগজটা নিয়ে পড়ে আসল খবরটা জানতে পারে। মুখপুরির ছবি খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় এসেছে মানে এই বাড়ির একটা সম্মান বাড়ল, এটা বেশ ভালো করেই বুঝতে পারল। কিন্তু মনের ভিতরে এতদিনের বিদ্বেষ কখনো যায়? তাছাড়া কথাতেই তো আছে, গেঁয়ো যোগী ভিক পায় না। তাই মুখপুরি যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকে। বিশুর মনে এতটুকু পরিবর্তন হয় না। শঙ্কর মনোরমা দেবীকে একটু বুঝিয়ে দেয় আসল ঘটনাটা কি। বেলা বাড়তেই বাড়ির আশেপাশের লোকজন এসে মুখপুরিকে অভিনন্দন জানিয়ে যায়। যত অভিনন্দন জানায় মুখপুরি তত গুটিয়ে যায়। শেষে ইউনিভার্সিটিতে গিয়ে বাঁচল। জয়া দেখেছে খবরের কাগজে মুখপুরির ছবি, তাই সুকান্ত অফিস থেকে ফেরার পর সুকান্তকে সাথে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। জয়া জানে না যে মুখপুরি এখানেই থাকে। কুন্তির ঘরের দরজা খোলা দেখে একটু আশ্চর্য হয়। সুকান্তকে মায়ের সাথে দেখা করিয়ে কুন্তির ঘরে ঢোকে। মুখপুরি তখন ইউনিভার্সিটি থেকে এসে কাগজপত্র ঠিক করে রাখছিল। কিরে মুখপুরি, তোর ছবি দেখলাম খবরের কাগজে, তুই তো দারুণ রেজাল্ট করেছিস রে।
মুখপুরি এই প্রথম ছর্দিকে বিবাহিতা অবস্থায় দেখে। ছর্দিকে কি সুন্দর লাগছে। ছর্দির কথায় মুখপুরি লজ্জা পায়। ওই আর কি, আমি কিছুই করিনি ছর্দি, পড়া ছাড়া। না করি খবরের কাগজের প্রথম পৃষ্ঠায়, আর করলে কি করতিস? জয়া মুখপুরি বলে ডাকলেও একটু সংকোচ বোধ করে। প্রথমবার বলে ফেলে, তারপর যতক্ষণ ওখানে ছিল আর একবারও বলেনি। মুখপুরি কি সত্যিই মুখপুরি? ও যে এই বাড়ির গর্ব, ওর মতো আর কেউ হতে পেরেছে নাকি? কুন্তি ঠিক নামিয়ে দিয়েছিল। আলো নামটাই ওর সাথে একদম ঠিক মিলেছে। জয়া মনে মনে ভাবে, এবার থেকে আলো বলেই ডাকবে, তাহলে সবার সামনে পরিচয় দিতে গর্ব অনুভব করবে। জয়া কথা না বাড়িয়ে বরং মুখপুরির কাছ থেকে কয়েকটা রান্না শিখে নেয়, যেটা শ্বশুরবাড়িতে ওর কাজে লাগবে। মেয়ে জামাই এসেছে বলে মনোরমা দেবী ব্যস্ত হয়ে পড়েন। সরলাকে বলেন ওদের জন্য কিছু বানাতে। রাতে খেয়ে ওরা ফিরবে। সরলা মনে মনে খুব বিরক্ত হয়। বাড়তি কাজ করতে একদম ভালো লাগে না। কেউ সাহায্য করে না, বৌদি শুধু হুকুম দিয়েই খালাস। তার উপর আবার ওই মুখপুরি এসে জুটেছে। ছোট বউ এসে যতটা পারে করার চেষ্টা করে। মেয়েটা যেন চোখের মণি, সব সময় বক বক করেই যাচ্ছে মেয়ের সাথে। মেয়ে যেন একবারে কত বোঝে। মেয়ে একটু হাসলে একেবারে নেচে ওঠেন যেন। আবার শোনা যাচ্ছে বড় বউ আসবে। উফ, বাড়িতে সারা দিন বাচ্চার কান্নাকাটি শোনা যাবে। একজন থামলে আর একজন কাঁদবে। এই যে ছোট মেয়েটা এসেছে, কি দরকার ছিল ওই ঘরে ঢুকে বসার? কোথায় মায়ের সাথে দুটো কথা বলবে তা না করে ওই ঘরে ঢুকে বসে আছে। তাহলে মুখপুরি একটু সাহায্য করতে পারতো। কি নামের বাহার, মুখপুরি! কবে মুখ পুড়িয়েছে কে জানে? দেখলে তো মনে হয় সাদাসিধে। সরলা মনে মনে কথা বলতে থাকে, সকাল থেকে অনেকেই তো এসে মেয়েটাকে কত কি বলে গেল, শুধু এদেরই দেখি কোনো সাড়া শব্দ নেই। মুখপুরির সাথে যতক্ষণ কথা বলছিল জয়া, বারবার মুখপুরির সিঁথির দিকে চোখটা চলে যাচ্ছিল। এ যে এক মর্মান্তিক খবর, এটা কি কখনো জিজ্ঞাসা করা যায়? সব কথা বললেও এই নিয়ে কোনো কথা জিজ্ঞাসা করে মুখপুরিকে একটু বিব্রত বা কষ্ট দিল না জয়া। মুখপুরি তো জয়ার কথা ও ব্যবহারে ভীষণ খুশি। ছর্দি কত পাল্টে গেছে। ছর্দি, তোমাকে বেশ সুন্দর লাগছে দেখতে। জামাইবাবু নিশ্চয়ই তোমার খুব খেয়াল রাখে, তাই না? হ্যাঁ, তা রাখে। তুই বল, আজ তোর কলেজে কি হলো? জয়া বুদ্ধিমত্তার পরিচয় দিল। স্বামীর কথা বললে মুখপুরির মনটা খারাপ হয়ে যাবে, তাই মুখপুরি জানতে চাইলেও ওই কথা না বলে কথা ঘুরিয়ে দেয়। মুখপুরি যখন জয়াকে জামাইবাবুর কথা জিজ্ঞাসা করছিল, ঠিক সেই সময় মনোরমা দেবী জয়ার খোঁজে এসেছিলেন। মুখপুরির প্রশ্ন শুনে নিজেকে সামলে রাখতে পারলেন না। ভীষণ রেগে গিয়ে মুখপুরিকে যা নয় কথা শোনালেন। নিজের কপাল পুড়িয়ে তো ঘরে ফিরেছিস, এখন ওর বোনের কথা জিজ্ঞেস করছিস কোন সাহসে? জয়া, এই জয়া, ওঠ এখান থেকে, ওঠ। আর কখনো এই ঘরে পা দিবি না। নিজের বরটাকে তো খেয়েছিস, বাপটাকেও খেলি। আর কি খেতে চাস তুই? আর কি খেলে তোর হাড় জুড়োবে বল? মুখপুরি আর জয়া দুজনেই স্তম্ভিত। মুখপুরির চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে এলো। জয়া লজ্জিত, মাকে জোর গলায় বলল, ছি মা, এইসব কি বলছো তুমি? ওর সাথে এইভাবে কেন কথা বলছো? ও কোন ঘটনার জন্য দোষী? বাবা তো হাসতে হাসতে মারা গেছেন, এটা সবাই জানে। কারণ মারা যাওয়ার জন্য ওকে কেন দোষ দিচ্ছ শুধু শুধু? তুই জানিস কিছু? উনি যাওয়ার আগে থেকেই শুধু ওর কথা বলতো। তারপরে সে এমন রান্না করলো, বেশি খেয়ে ফেললো। না রান্না করলে আরো অনেক দিন থাকতেন। বাবার মৃত্যুর জন্য আলো কি সত্যি দায়ী মা? নিজের বুকে হাত দিয়ে তুমি একবার বলো তো। জয়া যা বলছে মনোরমা দেবীর শুনতে মোটেই ভালো লাগলো না কথাগুলো। মনোরমা দেবীর কাছে জয়ার মুখ থেকে আলো নামটা শুনে কানে বড্ড যেন বেমানান লাগলো। মুখপুরিও বিস্ময়ে তাকিয়ে রইল ছর্দির দিকে। এই প্রথম ছর্দিকে আলো নামটা বলতে শুনল। একদিকে মায়ের ভর্ৎসনা আর অন্যদিকে ছর্দির আলো বলে ডাকে মুখপুরি যেন বিহবল হয়ে গেল। জামাই বসে আছে, চল এখান থেকে। এই কথা বলে মনোরমা দেবী জয়ার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ফাঁকা ঘরে মুখপুরি একা বসে রইল। মায়ের কথাগুলো বড্ড কষ্ট দিচ্ছে বুকে। বাবার মৃত্যুর জন্য তো মুখপুরিও ভীষণ কষ্ট পেয়েছে,
সেই কথা কি একবারও মায়ের মনে হলো না? বাবার ওই স্নেহমাখা কণ্ঠস্বর, নিজের থেকে কিছু দিতে চাওয়া, এইগুলো কি ভোলা যায়? মুখপুরি কোনো দিন ভুলতে পারবে বাবার ওই কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করা? কিন্তু এখানে যতদিন থাকবে মা ততদিন বাবার মৃত্যুর জন্য মুখপুরিকেই দায়ী করবে। মুখপুরি একা বসে ভাবতে থাকে এর উপায়টা কি। ওকে দেখলেই মায়ের এই কথাটাই মনে পড়বে। বাবার মৃত্যুর দায় মুখপুরি কেন নেবে? মিঠুনকে বলার সুযোগ নেই। মিঠুনকে বললে কিছু একটা ব্যবস্থা ঠিক করতে পারত, কিন্তু মিঠুনের দেখা পাওয়াটাই যে মুশকিল। বড্ড ভালো ছেলে মিঠুন, মুখপুরির জন্য খুব চিন্তা করে। যারা দূর থেকে এই ইউনিভার্সিটিতে পড়তে আসে তাদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা আছে। মুখপুরির সিদ্ধান্ত নিতে দেরি হয় না। যতদিন না ক্লাস শুরু হয় ততদিন ও এখানেই থাকবে। আগের মতোই রান্না সেরে ইউনিভার্সিটিতে যাবে। তাহলে হয়তো মা কিছু বলবেন না, কিন্তু সন্তুষ্ট হবেন না এই কথা বলাই বাহুল্য। পরের দিন সকালে মুখপুরি মনোরমা দেবীর কাছে উপস্থিত হলো। মা, আজ কি কি রান্না করতে হবে বলো? এমনিতেই মুখপুরির ফাঁকা সিঁথি বিবর্ণ পোশাক দেখতে মনোরমা দেবীর একদম ভালো লাগে না। হ্যাঁ, মুখপুরির থেকে ওনার শাড়িগুলো অবশ্য অনেক অংশেই ভালো। স্বামী মারা গেলে যে অস্তিত্ব সংকটের মধ্যে পড়তে হয় তা জানা ছিল না। সব কিছু এখন বিশুর হাতে। বিশু যেন তেমন পরোয়া করে না। শঙ্কর বাজারহাট করে, ওদের ইচ্ছাতেই সব রান্না বান্না হয়। নিজে এক অভাগী হয়েছেন, আর এক অলক্ষণে অভাগী এসে জড়ো হয়েছে, যাকে দেখলেই রাগ হয়। জয়া আবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার আগে বেছে বেছে লাল রং বাদ দিয়ে সব শাড়ি দিয়ে গেছে মাকে, যাতে মুখপুরিকে দিয়ে দেন। কোনো দরকার ছিল? মনোরমা দেবী কিন্তু এখনো দেননি, কটা দিন পরে দেবেন শাড়িগুলো। জয়ার কাপড় পরেই তো বড় হলো, কি কপাল! এখনো জয়ার কাপড় ব্যবহার করতে হবে ওকে। মনোরমা দেবী নিরামিষ খাবার সহ বলে দিলেন কি কি করতে হবে। এখন স্টোভ এসেছে, তাই রান্না শেষ হতে সময় লাগলো না। মুখপুরি সব রান্না করে দিয়ে ইউনিভার্সিটিতে চলে যায়। প্রিয়শ্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সেলাই কাটা হয়ে গেছে, এখন শুধুই বিশ্রামে থাকবে। বিশু আগে থেকেই একজন মহিলা ঠিক করে নিয়েছে যে প্রিয়শ্রীর সমস্ত কাজ করে দেবে। প্রিয়শ্রী বাড়িতে এলে মনোরমা দেবী সুহাসিনীর বেলায় যা করেছিলেন তাই করে ঘরে তুললেন। বাচ্চাকে যেই দেখে সেই মুগ্ধ হয়। এমন রূপসী মেয়ে দেখা যায় না। যদিও মনোরমা দেবীর মনে হয় বিশুর মেয়েটা তেমন কিছু সুন্দরী নয়। বাচ্চাটাকে দেখতে যেন ঠিক জয়ার মতোই লাগছে। সবাই একটু বেশিই বাড়াবাড়ি করে বলে। সুহাসিনীর মনটা খারাপ হয়ে যায় যখন সবাই তুলনা করে ওর মেয়ের সাথে। সুহাসিনীর মনটা আরও খারাপ হয় যখন ভাসুর অর্থাৎ বিশু বাচ্চার কাজ নিয়ে কথা তোলেন। বিশুর কথা হচ্ছে ওই মহিলা শুধু বিশুর বউ বাচ্চার জন্য রাখা হয়েছে, অন্যের বাচ্চার জন্য নয়। অন্য মানে শঙ্করের মেয়ের কথা বলেছে। আর প্রেয়শ্রীর এখানেই আপত্তি। ওই মহিলা কাজ করবে ঠিকই, কিন্তু দুই বাচ্চার জন্যই করবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? দুটো বাচ্চার কাজ করলে টাকাও তো সেই রকমই নেবে নাকি? আচ্ছা, নিলে নেবে, তোমার আয় তো কিছু কম নয়। তুমি দেবে না তো কে দেবে? হ্যাঁ, খালি আমিই দেবো না? সংসারের খরচ আমি দেবো, মায়ের খরচ আমি দেবো, মুখপুরি এসে জুটেছে তার খরচ আমি দেবো, সরলার মাইনে আমি দেবো, আর একজন শুধু পায়ের উপর পা তুলে বসে খাবে। এইসব তুমি কি বলছো? মায়ের খরচ তুমি কোথায় দাও? বাবা যা রেখে গেছেন তাতেই মা কুলিয়ে উঠতে পারেন না। আর তুমি পারো বলেই তো দিচ্ছ। নিজের কমজোরি ভাইকে কেউ এত হিংসে করে? অনেক হয়েছে, হ্যাঁ, আর না। ঠিক আছে, তবে কোনো মহিলা আমার মেয়ের জন্য রাখবো না। না, আর এই কথা তুমি কি বলছো? তোমাকে ডাক্তারবাবু মানা করেছেন, তোমার বিশ্রাম দরকার। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। ওই কটা টাকার জন্য আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না। উফ। এই কথোপকথন সুহাসিনী সব শুনে নেয়। দিদি কত ভালোবাসে ওকে, অথচ এই দিদিকে নিয়েও কত কথা বলেছিল আগে। দিদি কোনো পার্থক্য করে না দুই বাচ্চার মধ্যে। আতুর না ওঠা পর্যন্ত প্রেয়শ্রী ঘরের বাইরে যায় না। তবে মনোরমা দেবী নিজে যা ভুগেছেন, কোনো অত কিছু নিয়মকানুন মানেন না বউদের বেলায়। আসলে ওনার অনেক কিছু মনেও নেই। কুন্তি থাকলে না হয় বলে দিত। তাছাড়া ওইসব নিয়মকানুন শুনলে ছেলেই তো আগে ঝামেলা করবে।
তার থেকে বরং চুপচাপ থাকাই ভালো। মা বাচ্চা সুস্থ থাকা নিয়ে কথা, সময়ের সাথে সাথে রীতি রেওয়াজ শিথিল হয়ে আসে। ওইসব আজগুবি নিয়ম কেউ মানে নাকি? মুখপুরীর হাতের রান্না খেয়ে সবাই তৃপ্ত। সরলার বেশ সুবিধা হয়েছে, ওর কাজের ঝক্কি অনেকটাই কমে গেছে। মুখপুরীর এখনো ক্লাস শুরু হয়নি, বাড়িতে থেকে সবসময় ভাইজিদের নিয়ে নাড়াচাড়া করে। ওইটুকু শিশু, সেও বোঝে কার কোলে উঠেছে। মুখপুরীর কাছে দুটো বাচ্চাই চুপ থাকে। মুখপুরী এমন সুন্দর করে বাচ্চাদের ধরে, ওরা আরাম পায়। মুখপুরীর মুখের দিকে তাকিয়ে হেসে ওঠে। বাচ্চাদেরকে নিজের কাছে রেখে দুই বৌদিকে বলে বিশ্রাম নিতে। মনোরমা দেবী অত বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি করেন না। 5টা বাচ্চার জন্ম দিয়েছেন। মুখপুরী জন্মানোর পর বাচ্চা নিয়ে আদিক্ষেতা করার আনন্দ একেবারে ঘুচিয়ে দিয়েছে। তবে সারাদিন যা হোক তা হোক করে কাটালেও সন্ধ্যাবেলায় সবাই মনোরমা দেবীর ঘরে এসে জড়ো হয়, শুধুমাত্র মুখপুরী বাদ দিয়ে। দাদারা বাড়ি ফিরলে মুখপুরী নিজের ঘরে ঢুকে পড়ে, ওর পড়া নিয়ে থাকে। বেশ কয়েকদিন বাড়িতে থাকার জন্য সবারই বেশ সুবিধা হয়েছিল। এর মধ্যে একদিন ছুটির দিন দেখে বন্ধু দিদার বাড়িতে আসে মুখপুরী। মুখপুরী উচ্ছ্বসিত দুই ভাইজির কথা বলতে থাকে। সেই সময় মিঠুন এসে হাজির হয়। সবই তো বুঝলাম, কিন্তু তোর এমএসসি পড়ার কি হলো? ভর্তি হয়ে গেছি তো। কবে থেকে ক্লাস শুরু? এই তো সোমবার থেকে। ভালো কথা। তা বাচ্চা নিয়ে এখন ভাবনা চিন্তাটা একটু কম করে দে। হ্যাঁ, আমি ইউনিভার্সিটির হোস্টেলে থাকবো ঠিক করেছি। তাই নাকি? তা এই বুদ্ধি তোকে কে দিয়েছে? কেউ না। খুব ভালো বুদ্ধি। পড়াটা তাহলে মন দিয়ে হবে। তোর হোস্টেলটা আমার কাছাকাছি পড়বে, খোঁজ খবর নিতে পারবো। আচ্ছা, তার আগে বল যে তুই এই কথা বাড়িতে বলেছিস? না, এখনো বলা হয়নি। বাড়িতে মানবে কি মনে হয়? বাড়িতে মানা না মানার কি আছে? আছে, তুই বুঝবি না। তুই জেনে রাখ, তোকে মানা করবে। কেন মানা করবে? এত সুন্দর কাজের মেয়ে হারাবে যে। মিঠুনের কাছ থেকে এই কথাটা আশা করতে পারেনি মুখপুরী। মুখপুরী বুঝল না এই কঠিন সত্যিটা বলতে মিঠুনের কতটা কষ্ট হয়েছে। সরল মুখপুরী কিছুতেই বুঝতে পারে না যে ওরা ওকে ব্যবহার করছে। মিঠুনের কথা শুনে মুখপুরী মনে ব্যথা পায়। মিঠুন বুঝতে পেরে সেটাকে ঢাকার চেষ্টা করে। আরে বাবা, এমন ভালো পিসি আর আছে নাকি বলতো? হ্যাঁ, ভাইজিগুলো তো ওই জন্যই তোর কোলে চুপ করে থাকে। তুই ওদের কি গান শুনিয়ে ঘুম পাড়াস বলতো? ভাইঝিদের কথা বলতে মুখপুরীর মুখে হাসি ফোটে, আবার মেতে ওঠে ওদের কথা বলার জন্য। এদিকে সবিতা মুখপুরীর কথা ভেবে চোখের জল মোছে। সারাটা জীবন কি ভাইদের মেয়েদের মানুষ করে যাবে? ওর কি আর সংসার হবে না? কে করবে বিধবা মুখপুরীকে বিয়ে? না সংসার পেল, না একটা ভালো স্বামী জুটল। কি হবে পরবর্তী জীবন? মুখপুরীকে এখন সবাই নিজের কাজে ব্যবহার করবে। পড়াটা শেষ করতে পারবে তো? মুখপুরীকে অনেক কিছু খাইয়ে তারপর মিঠুন রিকশায় তুলে দেয়। মিঠুন একটা কথা আদায় করে নেয় মুখপুরীর কাছ থেকে, যে যখনই মিঠুন দেখা করতে আসবে হোস্টেলে, মুখপুরী যেন দেখা করে। মুখপুরী আনন্দের সাথে ঘাড় কাত করে সায় দেয়। বাড়িতে ফিরে মুখপুরী ব্যাগপত্র গোছাতে থাকে। খুব দরকারি ছাড়া আর কী বা নেবে? জামা কাপড়ের থেকে বেশি বইয়ের সংখ্যা। একটা তালা দেওয়া যায় এমন ট্রাঙ্কের কথা বলে দিয়েছে ওখান থেকে। ট্রাঙ্ক তো মুখপুরীর নেই, সেই আবার হাত পাততে হবে মায়ের কাছে। কোনোদিন থাকেও নি ওখানে, কি জানি কেমন পরিস্থিতি হবে। খাবার টেবিলে সবাই যখন এক জায়গায় জড়ো হয়েছে, তখন সবার সামনেই মুখপুরী মনোরমা দেবীকে ট্রাঙ্কের ব্যাপারটা জানায়। কারণ জানতে চাইলে তখন বলে ওর হোস্টেল যাওয়ার কথা। সুহাসিনী বা প্রেয়শ্রী এই কথা শুনে এ ওর মুখের দিকে তাকায়। সবাইরই একই অবস্থা। এই কদিনেই মুখপুরী সবার কাছে কতটা প্রয়োজন হয়ে উঠতে পারে তা সবাই বুঝতে পারে। বিনা মাইনের এমন কাজের লোক কোথায় পাবে ওরা? যার কোনো চাহিদা নেই, যার জন্য এক পয়সা খরচ করতে হয় না। প্রথমেই মনোরমা দেবী কাজের অসুবিধা হবে এই কথা ভেবেই বলে উঠলেন, কেন এখানে থেকে পড়াশোনা করা যাবে না? মায়ের প্রশ্নের উত্তরে একটু ভেবেচিন্তে বলে মুখপুরী, হবে তো, তবে ওখানে থাকার সুবিধে আছে। কাছেই তো লাইব্রেরি, আর পড়াশোনা করতেও সুবিধে হবে। হোস্টেলে থাকার খরচ কে জোগাবে? এখান থেকে কোনো কিছু আশা যেন না করা হয়।
আজ পর্যন্ত আমার পড়ার খরচ বাড়ি থেকে হয়নি বর্দা, সব আমি সরকার থেকেই পাই, তাই হোস্টেলে থাকার খরচও সরকার থেকেই দেবে। আর খাওয়া কি বিনা পয়সায় হবে? সেটাও খুবই কম, বছরে একবার দিতে হবে। তা সেটাই বা কোথা থেকে আসবে? আমার প্রাইজের টাকা আছে, ওতেই হয়ে যাবে। ও, মানে সব হিসেব নিকেশ করেই তবে আসা হয়েছে, তাই তো? মুখপুরি মনোরমা দেবীর দিকে তাকিয়ে আবার বলে, মা, তোমার কাছে কোনো পুরনো ট্রাঙ্ক আছে? আমাকে একটা দেবে? মনোরমা দেবী ভয়ে ভয়ে বিশুর দিকে তাকালে বিশুর ইঙ্গিত বুঝতে দেরি হয় না। উত্তরে বললেন, দেখছি আছে কিনা। সব কিছুর মধ্যেই তো জিনিসপত্রে ঠাসা, সেগুলো আবার রাখবো কোথায়? ও ঠিক আছে, দেখছি তাহলে কি করা যায়। আসলে ওখান থেকে বলে দিয়েছে তালা দেওয়া যায় এমন কিছু নিয়ে আসতে, যাতে নিজের জিনিসপত্র ঠিক করে রাখা যায়। তুই চিন্তা করিস না, আমার ঘরে থাকলে আমি... শঙ্করের কথাটা শেষ হয় না। বিশুর দিকে তাকিয়ে শঙ্কর চুপ করে যায়। যা করার তো এখানে থেকে করাই ভালো, বাইরে থাকার তো অনেক বিপদ আপদ আছে। বরদা বলছে এখানে থেকে পড়াশোনা করতে, অথচ এই বরদাই তাড়িয়ে দিচ্ছিল। মুখপুরি কিছু উত্তর না দিয়ে চুপচাপ ঘরে চলে আসে। সবাই বুঝতে পারে বিশু কেন এত জোর দিচ্ছে এখান থেকে পড়াশোনা করার। জিভের স্বাদ কেনা বোঝে। মুখপুরিকে থাকতে দিয়ে ধন্য করে দিচ্ছে, অথচ ওকে খাটিয়ে যে 2 বেলা ভালো মন্দ রান্নাটা করিয়ে নেওয়া হবে, সেটা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। মনোরমা দেবী পর্যন্ত বুঝতে পারলেন বিশুর মনের কথা। মনোরমা দেবীর চিন্তা অন্য কিছু। কুন্তী মারা যাওয়ার পর কোনো রকম এতগুলো বছর কেটে গেল। এখন ওর মতোই যদি মুখপুরি এই বাড়িতে থেকে যায়, তাহলে বউ দুটো স্বস্তি বোধ করবে। সারা জীবন দায়িত্ব নিয়ে রান্না করবে আর থাকা খাওয়ার বিনিময়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। নিজে দেখে বিয়ে করে কপাল পুড়িয়েছে, আর তো সংসার বলে কিছুই হবে না। এর থেকে বরং এখানে থেকে এই সংসারের দায়িত্ব পালন করুক। বিশু তো তাড়িয়ে দিচ্ছিল, নেহাত উনি বলেছিলেন বলেই আশ্রয়টা জুটল। মুখপুরিকে আশ্রয় দিয়ে খুব বড় পুণ্যের কাজ করেছেন বলে মনে করলেন মনোরমা দেবী। মনোরমা দেবী চিন্তা করতে করতে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। সিঁড়ি দিয়ে নেমে তারপর রান্নাঘরে যেতে হয়। খেয়াল নেই যে কটা সিঁড়ি পেরোলেন। শেষ ধাপটা না বুঝেই পা বাড়িয়ে দিলেন। মন অন্যদিকে থাকলে বুঝবেন কি করে? মুখপুরি এই কটা দিন পুরো নিজেকে মিশিয়ে দিয়েছিল। 2 বৌদিকে অনেক বিশ্রাম দিতে পেরেছে। তাছাড়া মাঝে মাঝে উনিও ডেকে তেল মালিশ করিয়ে নিতেন। বেশ ভালোই চলছিল। মধ্যিখান থেকে বলে কিনা হোস্টেলে গিয়ে থাকবে। মুখপুরির উদ্দেশ্যে বেশ কয়েকটা বিরক্তিকর শব্দ প্রকাশ করেছিলেন মনোরমা দেবী, আর তখনই অঘটনটা ঘটল। ও মা গো! চিৎকার করে উঠলেন। ভারী শরীরের ভার পা সহ্য করতে না পেরে বেকায়দায় মুচকে গেল। উঠোনের মধ্যে বেশ একটা চিৎকার সহ ভারী জিনিসের পড়ে যাওয়ার আওয়াজ হলো। তারপরেই ব্যথায় আরও চিৎকার। মুখপুরি ওর ঘর থেকে বলল, কি হয়েছে? বলে ছুটে এলো। সবার খাওয়া শেষের দিকেই ছিল। হুড়মুড় করে ওরাও ছুটে এলো। মুখপুরি ততক্ষণে এসে মনোরমা দেবীকে তুলে ধরার চেষ্টা করতে মনোরমা দেবী বড় বিরক্ত হলেন। মুখপুরির হাতটা ছাড়িয়ে নিলেন। ওরে বিশুরে, বাবা শঙ্কর, কি হলো আমার? শঙ্কর হাত ধুয়ে এসে মাকে ধরে তোলার চেষ্টা করেও পারে না। বিশু এই দেখে তারপর হাত ধুয়ে এসে মায়ের আরেকটা দিক ধরে। 2 ছেলের ওপর ভর করে গর্বিতা মা চললেন ঘরের দিকে। মনোরমা দেবী হাঁটতেই পারছেন না, ব্যথায় চোখের জলে ভেসে যাচ্ছে শাড়ি। বাবা, এমন শরীর বানিয়েছ যে নিজেই চলাফেরা করতে পারো না। বিশুর কথায় মনোরমা দেবী মনে ব্যথা পান। এইভাবে কোনো ছেলে বলে নাকি মাকে? 2 ছেলে অনেক কষ্ট করে তুলে ঘরে নিয়ে আসে। বিশু হাঁপিয়ে ওঠে, শঙ্করকে বলে ডাক্তার ডেকে আনতে। শঙ্কর হাঁপিয়ে গেলেও যেতে বাধ্য হয়। দাদা বলেছে বলে কথা। ওই রাত্রে ডাক্তারবাবু এসে ব্যথার ওষুধ দিয়ে গেলেন। খানিকটা বকাবকি করলেন উনি দেখার আগেই কেন চুন হলুদ মাখিয়ে রাখা হলো। পরের দিন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেন। হাড়ে চোট পেয়েছেন কিনা জানতে হবে, এক্স রে করতে হবে। পায়ের পাতা সোজা করে রাখতে পারছেন না।
কি যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মুখপুরি ওই রাতে পুকুর থেকে ঠান্ডা জল এনে পা ডুবিয়ে রাখতে বলে মনোরমা দেবীকে। মনোরমা দেবী রেগে যান। উনি তখন চুন হলুদের ওপর বেশি ভরসা করছিলেন। ডাক্তারবাবু ঘরে জল দেখে জিজ্ঞাসা করেন, ঠান্ডা জলে পা ডুবিয়েছিলেন নাকি? ওই মুখপুরি বলছিল, আমি দিইনি। দিলেই বরং ভালো করতেন। আচ্ছা আচ্ছা, এই সেই মেয়ে না যে আপনার স্বামীর প্রাণ বাঁচিয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, আরে বাবা, ওর ছবি তো কয়েকদিন আগে খবরের কাগজে দেখেছিলাম, তাই না? হ্যাঁ। আরে ওকে আপনি এমন অবহেলা করছেন? ও তো ঠিকই কাজই করেছিল। ডাক্তারবাবুর কথা শুনে মনোরমা দেবীর মুখটা যেন শুকিয়ে গেল। ডাক্তারবাবু এরপর মুখপুরীর সাথে কথা বলতে লাগলেন। মনোরমা দেবী বিরক্ত হচ্ছেন। শঙ্কর ওই রাতেই প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে গেল। কথায় কথায় রাত বাড়ে। মুখপুরীর সাথে আলাপ আলোচনা করে ডাক্তারবাবু ভীষণ খুশি। এতদিন পর এমন একটা মেয়ের সাথে কথা বলে আত্মার তৃপ্তি হলো যেন। মুখপুরীকে বললেন ডাক্তার হতে, কারণ এখনো অনেক মহিলা আছেন যারা পুরুষ ডাক্তারের কাছে মন খুলে রোগের কথা বলতে পারে না। মুখপুরী যদি চায় সেই ব্যবস্থা করে দেবেন। মুখপুরী জানে ডাক্তারির পড়ার খরচ অনেক, ও দিতে পারবে না। আর বাড়ি থেকে সাহায্যের প্রশ্নই আসে না। এর থেকে গবেষণা করবে অনেক ভালো। ওষুধ খেয়ে মনোরমা দেবী ঘুমিয়ে পড়লেন। এখন মনোরমা দেবীর পাশে কে ঘুমোবে এই নিয়ে তর্কাতর্কি শুরু হলো। দুই বউয়ের সম্ভব নয় ছোট বাচ্চা রেখে শাশুড়ির কাছে এসে ঘুমোবে। আর ছেলেরা তো বোঝেই না মায়ের কি দরকার পড়বে রাত্রে। শেষে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো মুখপুরীকে ডেকে বলা হলো, যতদিন না মনোরমা দেবী ঠিক হচ্ছেন ততদিন মুখপুরী মনোরমা দেবীর সাথে ঘুমোবেন। মুখপুরী নাকি পালঙ্কে ঘুমোবে। চৌকিতে শোয়া অভ্যেস মুখপুরীর, মায়ের পাশে পালঙ্কে ঘুমোবে? মুখপুরী দূরত্ব বজায় রেখে পালঙ্কে শুয়ে পড়ে। নামেই শোয়া। সারা রাত সজাগ হয়েছিল। এই বুঝি কিছু লাগলো মনোরমা দেবীর। মনোরমা দেবী যেই শরীরটা একটু নাড়াতে যান, পায়ের ব্যথায় কাতর হয়ে পড়েন। মুখপুরী সাথে সাথে কোমল স্বরে মাকে সমবেদনা জানায়। সারা রাত সজাগ থাকার জন্য মুখপুরীর রাতে ঘুম হয় না। ভোরের আলো ফোটার আগেই মুখপুরী ওর নিজের কাজ সেরে নেয়। সরলা এসে গেছে। ওকে সবজি কাটার দায়িত্ব দিয়ে মনোরমা দেবীর কাছে ফিরে আসে মুখপুরী। ঘুম ভাঙতেই মনোরমা দেবীর জল তেষ্টা পায়। মুখপুরীকে ডাকতেও হয় না, সঙ্গে সঙ্গে মুখের সামনে জল ধরে দেয়। মনোরমা দেবী জলটা খেয়ে যেন ধন্য করে দিয়েছেন এমন একটা ভাব করলেন। ওষুধের প্রভাবে ব্যথা একটু কম আছে, কিন্তু আছে। তাই মুখপুরী ধরে ধরে যত্ন করে বাথরুমে নিয়ে যায়, নিয়ে আসে। এরপর সকালের রান্না জলখাবার ঠিক সময় মতন করে দেয়। দাদারা খেয়ে বেরিয়ে যায়, মাকেও খেতে দেয়। যতক্ষণ মুখপুরী ঘরে ছিল ততক্ষণ শুধু মায়ের দেখাশোনা করেছে। দাদারা উঁকি দিয়ে দেখে চলে যায়। বৌদিরা বাচ্চাদের নিয়ে যেন একটু বেশি ব্যস্ত। মুখপুরী আছে তো, এমন একটা ভাব। মুখপুরী মায়ের যত্ন করছে আর মনে মনে ভাবে, এইভাবে মাকে কোনো দিন স্পর্শ করেছে বলে মনে পড়ে না। জ্ঞান হতে দেখেছে কুন্তী মায়ের স্নেহ ভালোবাসা, মায়ের স্পর্শ পেয়েছে বলে মনে পড়ে না। 4 হাত দূর থেকে কথা বললে স্পর্শের কথা মনে পড়ে নাকি? পা টিপার জন্য ডাকলে তখন একটু মাকে ছোঁয়া। মুখপুরী বাচ্চাদের মতো মনোরমা দেবীকে যত্ন করল। যতবার বাথরুমে যাওয়া ততবার নিয়ে যাওয়া। নিচু হয়ে কাপড় ধুতে হবে বলে মুখপুরী সেগুলো ধুয়ে দেয়। চুল আঁচড়ে দিয়ে চুল বাঁধা, বাসি কাপড় কেচে দেওয়া, ঠিক সময় মতন মুখের সামনে খাবারের থালা এগিয়ে দেওয়া, সব কিছুই করল। মনোরমা দেবীকে একটুও কষ্ট করে নিজের হাতে কিচ্ছুটি করতে হলো না। বেশ সারা দিন মুখপুরী মায়ের সাথেই রইল। সবাই তাই নিশ্চিন্তে নিজের কাজে ব্যস্ত রইল। প্রথম দিন ইউনিভার্সিটিতে কেবল পরিচয় পর্ব হবে, পড়াশোনা তেমন হবে না। তাই মুখপুরী ইউনিভার্সিটিতে না গিয়ে মায়ের দিকে মন দিয়েছিল। কোমল মনের মুখপুরীর সেবাকে মনোরমা দেবী ভাবলেন এটা মুখপুরীর কর্তব্য ছিল। নিজের কর্তব্যের কথা কার মনে থাকে যদি মনোরমা দেবীর মতো ব্যক্তি হয়? কিন্তু এটা ভাবলেন না যে মুখপুরী না থাকলে তিনি কি করতেন, কিভাবে সারাটা দিন কাটাতেন। আরও অবাক লাগে, সারাদিন এত কিছু করার পরেও
কোনো হেলদোল নেই মনোরমা দেবীর। এখন মুখপুরীকে দেখে বিরক্তও হচ্ছেন না। মুখপুরী ধরে ধরে নিয়ে যাচ্ছে, দিব্যি যাচ্ছেন, অথচ মুখপুরীকে দেখলেই বিরক্ত হতেন। শুধু কাজ করিয়ে নেওয়া সম্পর্ক। কে বলবে যে মুখপুরী ওনারই মেয়ে? হয়তো ব্যথা পুরো কমে গেলে আবার যেইকে সেই ব্যবহার করবেন। ব্যথা একটু কমেছে বলেই ঠিক করলেন আর হাসপাতালে যাবেন না। অযথা গিয়ে কি করবেন? তাই ছেলেরা ফিরলে ওদের বলে দিলেন হাসপাতালে যাবেন না। মুখপুরী কিন্তু বলেছিল একবার দেখিয়ে নিলে ভালো হতো। কে কবে শুনেছে মুখপুরীর কথা? মুখপুরী সেদিনের রাতটাও মায়ের সাথেই কাটালো। মায়ের ব্যথাটা কম, তবু যদি রাতে দরকার লাগে সেই ভেবে মনোরমা দেবীর কাছে রাতে থাকে। রাতে কিসের ঝটকা লেগে মুখপুরীর চোখ খুলে যায়। একটু চোখ লেগে গিয়েছিল। মাকে ঘুমোতে দেখে নিশ্চিন্ত হয়ে একটু চোখটা বন্ধ করেছিল। তারপরেই এই ঝটকা খাওয়া। প্রথমে বুঝতে পারেনি কি হয়েছে। মনোরমা দেবী বিড়বিড় করে বলে উঠলেন, নিজেকে কি ভাবে, একেবারে যেন গায়ের ওপরে উঠে এসেছে। মুখপুরী কথাটা শুনেও প্রথমে বুঝতে পারেনি। খানিকক্ষণ পরে বুঝতে পারল যে ওর হাতটা মনোরমা দেবীর গায়ের ওপর পড়েছিল। সেই হাত ঝটকা দিয়ে সরিয়ে দেওয়াতে মুখপুরীর ঘুম ভেঙে যায়। মুখপুরী ঘুমের ঘোরে হাতটা দিয়ে ফেলেছিল, হয়তো কুন্তী মায়ের কথা ভেবে, কিন্তু তাই বলে এমনটা মনোরমা দেবী করবেন সেটা বুঝতে পারেনি। মুখপুরী চুপ করে পাশ ফিরে শুয়ে পড়ে। আজ ক্লাস করবেই, তাই সকালে উঠে রান্না করে খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায়। মজাটা শুরু হয় ঠিক তখনই। মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল বলে সকালে ঘুম ভাঙতে দেরি হয় মনোরমা দেবীর। মুখের সামনে জল নেই। মুখপুরীকে দুবার ডেকেও সাড়া পেলেন না, বরং সরলা জানায় মুখপুরী কলেজে গেছে। সরলা বোঝে না কলেজ কি আর ইউনিভার্সিটি কি, তাই বলে দেয় কলেজে গেছে। মনোরমা দেবীর এটা শুনে প্রথমেই যেই কথাটা বেরোলো সেটা হলো, আমাকে ফেলে মুখপুরীটা কলেজে গেল, কলেজটাই ওর আগে হলো। আসুক আজ, কলেজে যাওয়া ওর চিরতরে আমি ঘোচাবো। মনোরমা দেবী নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। এরপর সারা দিন পদে পদে বুঝতে পারলেন মুখপুরীর অভাব। নিজে উঠে গিয়ে জল খাওয়া, বাথরুমে যাওয়া, স্নান করা, বাসি কাপড় ধোয়া সব একার হাতে করতে হলো। যখনই সরলাকে ডাকেন ও নাকি কাজে ব্যস্ত। প্রেয়শ্রীর জন্য রাখা ওই মহিলাকে ডাকতে সংকোচ বোধ করলেন। এমনিতেই দুটো বাচ্চার কাজ করতে হচ্ছে, তার উপর যদি মনোরমা দেবীর কাজ করেন তাহলে বড় ছেলের কানে কথাটা উঠতে দেরি হবে না। বিশুও রেগে যাবে, ছেলেকে রাগালে চলবে না। তাই নিজেই কষ্ট করে করতে লাগলেন। ভারী চেহারার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে, ব্যথা পুরো কমেনি। সব নিজেকে করতে হলো বলে আজ পায়ের চাপ পড়েছে বেশি। ব্যাস সন্ধে হওয়ার আগেই টের পেলেন পায়ের ব্যথা বেড়েছে। এর মধ্যে আবার ওষুধ খেতেও ভুলে গেছেন। মুখপুরী থাকলে ওষুধটা হাতে ধরিয়ে দিত। নিচু হয়ে কাপড় কাচতে গিয়ে খুব কষ্ট হয়েছে। দেওয়াল ধরে বারবার বাথরুমে একাই যেতে হয়েছে। হিসু করে উঠতে গিয়ে সে আর এক কষ্ট। মুখপুরী থাকলে ওকে ধরে উঠতেন। যখনই ব্যথা হয়েছে তখনই মনে হয়েছে মুখপুরী থাকলে ভালো হতো। আর যতবার মুখপুরীর কথা মনে পড়েছে এত বছরে কোনোদিন এতবার মনে আসেনি। মুখপুরীকে প্রিয়জন হিসেবে মনে পড়ছে না, মনে পড়ছে প্রয়োজন হিসেবে। কি অদ্ভুত, তবুও মনে পড়ছে তো, এটাই অনেক। মুখপুরীর তার মানে একটু হলেও প্রাধান্য আছে। শঙ্কর বাড়ি ফিরতেই মনোরমা দেবীর ব্যথা যেন আগের থেকে আরও বেড়ে গেল। আজ স্কুলে 5টা ক্লাস ছিল, প্রায় সারা দিন দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাড়িতে এসে মায়ের ব্যথা বেড়েছে দেখে শঙ্কর এবার রাগারাগি শুরু করে। এখন আর কার ইচ্ছে করে ডাক্তারের কাছে যেতে? ভেবেছিল বাড়িতে গিয়ে পুরো বিশ্রাম দেবে পাটাকে, শুধু মেয়েদের সাথে খেলবে। মনোরমা দেবীর ব্যথা বেড়ে গেলেও মুখপুরীর সম্পর্কে বিষোদ্গার করলেন। কেন মনোরমা দেবীকে ছেড়ে মুখপুরী ইউনিভার্সিটি গেল, কিন্তু একবারও মনে পড়ল না মুখপুরীর প্রতি বা উনি কি কর্তব্য করেছেন। শঙ্করকে উস্কে দেওয়াতে শঙ্করও খুব রেগে গেল মুখপুরীর ওপর। ঠিক এই সময় বিশুও ফিরে এলো। মুখপুরীর নামে দুজনে মিলে একসাথে বলতে বিশু আরও বেশি রেগে যায়। এমনিতেই কোর্টে বিরাট ঝামেলা হয়েছে, মন মেজাজটাও খারাপ। বিশুরও ইচ্ছে করছে না ঘর থেকে নড়তে। যত দোষ সব মুখপুরীর ওপর পড়ল। ও বাড়িতে থাকলে এত সব কিছুই হতো না।
দুই ছেলে মুখপুরীর দোষ খুঁজতে যতটা সময় নষ্ট করলো ততক্ষণে কিন্তু ডাক্তার দেখানো হয়ে যেত। কপাল খারাপ হলে যা হয় আর কি। ঠিক এই সময় মুখপুরী বাড়িতে গেট ঠেলে ঢোকে। তিনজনেই প্রায় ঝাঁপিয়ে পড়ে। মুখপুরী হতভম্ব হয়ে যায়। মা দাদারা কি বলছে? আচ্ছা, ওর দোষটা কোথায়? মুখপুরী সব শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। কোথায় গেল মুখপুরী? আর ঘরে না ঢুকেই চলে গেল কেন? গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।